ওকে, প্রথমে লিখবেন বাংলাদেশের পরিচিতি। আমাকে চিনেন এমন কেউ আছেন? জি ভাইয়া চিনি। জি স্যার। হ্যাঁ, চীন আর রাশিয়া না? ওকে, লিখবেন বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। হ্যাঁ, না বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ, বাংলাদেশে নদী ভালো নাই। বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। নিচের লাইনে লিখবেন ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে। ভাটির দেশ, বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। ভাটির দেশ, ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে। ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে। না, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা প্রশ্ন হবে বাংলাদেশ নিচের কোনটি নয়, তাহলে ধরেন আপনার নদীমাতৃক দেশ, ভাটির দেশ এগুলো দিয়ে দিল 24। তাহলে বাংলাদেশকে বলা হয় কি বলেন? নদীমাতৃক দেশ। বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ। আচ্ছা, এগুলো হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশের একটা পরিচয়। এবার নিচে লিখবেন, স্টার দিয়ে লিখবেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। লিখেছেন? লিখেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। বদ্বীপ হচ্ছে আসলে স্যার এটা কত নাম্বার লেকচার? লেকচার হচ্ছে 1 নম্বর লেকচারে এগুলোই আছে। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, পাহাড় পর্বত এগুলো আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে কি লিখছেন? আচ্ছা, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় কাকে? বাংলাদেশকে। পাশে একটু লিখবেন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয়, ওই পাশেই ব্র্যাকেট দিয়ে লিখবেন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। লিখছেন? আচ্ছা, এখানে লিখতে হবে, একটু স্লো হতে হবে। আচ্ছা, এবার স্টার দিয়ে লিখবেন ভৌগোলিকভাবে বাংলাদেশ, দেখেন ভৌগোলিকভাবে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের, ভৌগোলিকভাবে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের, ভৌগোলিকভাবে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থিত দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থিত দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থিত দেশ। কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থিত দেশ। স্যার কর্কটক্রান্তি রেখা মানে? আচ্ছা, আমি বলবো। হ্যাঁ, কর্কটক্রান্তি রেখা মানে কি আপনি আগে লিখেন। কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থিত দেশ। লিখছেন? এবার 2 নম্বর নিচে লিখবেন লাইন, বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক ভাবে দুটি, বাংলাদেশের উপর দিয়ে দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উপর দিয়ে দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। আপনার কি মেডিকেল নাকি নার্সিং? হ্যাঁ, দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উপর দিয়ে দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। তাহলে বলুন বাংলাদেশের উপর দিয়ে কয়টা আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে? দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। 1 নম্বরে লিখবেন 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অথবা এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, অথবা এটাকে বলা হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ট্রপিক অফ ক্যান্সার, অথবা কর্কটক্রান্তি
রেখা 23.5 উত্তর অক্ষরেখা, অথবা এটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার, অথবা কর্কট ক্রান্তি রেখা। এই 23°কেই বলা হয় 23°5 মানে 23.5° উত্তর অক্ষরেখা। অক্ষরেখাটা সমরেখা না তো, অক্ষরেখা বলছি, অক্ষরেখা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। 2 নম্বর হচ্ছে 90°। ট্রপিক অফ ক্যান্সার কি ইংলিশে? বাংলাদেশ লিখছি, ট্রপিক অফ ক্যান্সার লেখা যাবে না বলেন? ধরেন স্টাডি ইংলিশ শব্দ, এটাকে আমরা কি বাংলাতে লিখতে পারি না স্টাডি? কারণ আমাদের কোশ্চিন হয় বাংলা মাধ্যমে। কোন মাধ্যমে? বাংলা মাধ্যমে। ফলে আমরা ইংরেজি কোশ্চিন পড়ে অভ্যস্ত নই, ফলে ইংরেজি প্রশ্ন সবসময় লিখা দিলে আপনার কাছে পড়াটা কঠিন হবে। ফর এক্সাম্পল, কারণ আমার কয়েকটা সাধারণ জ্ঞান বই আছে, আপনি ওই টপিক গুলো একটা ইংরেজি মাধ্যম বইতে পড়বেন, আরেকজন বাংলা মাধ্যমে পড়বে। আপনি 10 পৃষ্ঠা যতক্ষণ ইংরেজি মাধ্যম বই থেকে পড়বেন, ততক্ষণ 100 পৃষ্ঠা একটা সাধারণ জ্ঞান বই মুখস্থ করে ফেলবেন। আমরা ছোটবেলায় কি করতাম, ধরেন ওই যে শেষ মানে ইয়া আছে না, যে কোনো একটা টপিক নিয়ে ইংলিশ হচ্ছে রচনা ছিল, এসএ ছিল স্কুলে, আমরা তখন তারা বাংলাতে লিখতাম। দেয়ার ইজ 6 season ইন বাংলাদেশ, আমরা লিখতাম দেয়ার যে ইজ 6 season ইন বাংলাদেশ। আমি পার্সোনালি ছোটবেলায় লিখতাম, তাতে কি হতো ওই রচনাগুলো মনে থাকতো, কিন্তু ইংলিশে যে কথাগুলো সেগুলো মনে থাকতো না। এই যে ইংলিশ যে ভীতি, এটা কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। বিশেষত আপনাদের জিকে ক্লাসগুলোই সবচেয়ে সাধারণ জ্ঞানের একটা ক্লাস, মানে সবচেয়ে যে ক্লাসটা মজা সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস। যারা বোঝে তারা এই ক্লাসটা খুব এনজয় করে, যারা বোঝে না তাদের কাছে এই বিষয়টা একটা মানে ঝামেলার মতো, মানে ময়লা আবর্জনার মতো। কিন্তু যারা বোঝে, যেমন ধর ফর এক্সাম্পল ইংলিশ আমরা অফিসিয়াল কাজে 2-4টা ব্যবহার করি, 2-4টা সেন্টেন্স ব্যবহার করি, পার্সোনাল লাইফে 2-1টা কথা বলি। বা সাধারণ জ্ঞান দেখেন, এই যে কাতারের একটা ঘটনা ঘটলো আল জাজিরার মিথ্যাচার নিয়ে না, সেটা ধরেন সব লেভেলের মানুষই কম বেশি কিন্তু আলোচনা হচ্ছে। আবার এই সমসাময়িক একটা ঘটনা ঘটতেছে, দেখবেন এগুলো সব কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়। বাস্তবে যেটা কাজে লাগে, যে নলেজটা, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়গুলো। বাকি নলেজ গুলো খুব কাজে লাগে না। ওই বিভূতিভূষণ পড়ছি, কতটুকুই কাজে লাগতেছে বলো? কবে আলোচনা আসে পরীক্ষা ছাড়া বিভূতিভূষণ নিয়ে? এই জন্য যেটা কাজে লাগে, আপনি ভালো একটা জায়গাতে পড়বেন, একটা মেডিকেল সায়েন্সে একটা বিষয় কথা বলবেন, দেখবেন যে ওই এমনি সিনার কি পলিসি ছিল, বা সব ইতিহাস কিন্তু আলোচনাটা হয়। এজন্য সাধারণ জ্ঞান একই সাথে অনেক মজার একটা বিষয়, এবং একই সাথে বিষয়টা যদি যাদের শেখার আগ্রহ আছে তারা কিন্তু অনেক বিস্তৃতি ধারণা রাখতে পারে। বিশেষত আমি বিভিন্ন জায়গাতে গেলে, বিভিন্ন বড় যত আমার টিচারই হোক, আমি ইউনিভার্সিটিতে ভাইবা দিয়েছি যখন, তখন টিচার গুলো আমার সাথে বিস্তৃত আলোচনা করছে, আমাকে ভাইবাতে অনেক সময় রাখছে। কেননা সাধারণ জ্ঞানে ওনারা আমাকে আলোচনা করে মজা পায়। একটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে আলোচনা করলে 90° অক্ষরেখা মিউট করো ভাইয়া, এখানে মিউট সিস্টেম আছে না? ওরে কথা বল দেখি। ঠিক আছে, আপনার কথা শোনা যাবে না, ওদের কথা শুনবে। আমি ওদের কথা শুনবো না, আমার কথা ওরা শুনবে। মিউট করার মানে হচ্ছে আমি আমার কথা শুনবে, ওরা ওর কথা আমি শুনবো না, আর কেউ শুনবে না। ও চিল্লায় কান্নাকাটি করুক যা করে, যতক্ষণ না হ্যান্ড রাইজ করবে, আমি যতক্ষণ না আনমিউট করে দেবো ততক্ষণ কেউ কথা শুনতে পারবে না। মানে আমার কথা শুনবে, ওরা শুনতেছে সব, কিন্তু ওদের কথা আমি শুনতে পারবো। এটাই হচ্ছে এই সিস্টেম জুমের। আমরা তো ক্লাস নেই, আমার বাসাতে প্রাইভেট পড়াই সবগুলোতে। আচ্ছা 90°, আমি এই যে 2টা জিনিস লিখেছি, আমি ছোট করে এখানে কিছু জিনিস লেখাবো। এখান থেকে মেডিকেলেও প্রশ্ন হয় যেমন, তেমনি যে নার্সিং এ তো হয় একটা জিনিস, নার্সিং এ এখানে প্রশ্ন হয় দেখবেন একটা জিনিস, ওই যে জোয়ার ভাটা হয় কিসের জন্য, সূর্য গ্রহণ, এগুলো আছে না, এই বিষয়গুলোতে এখানে নার্সিং এর প্রশ্ন রেগুলার একটা করে থাকে। ছোট বড় দিন রাত, তারপর হচ্ছে বস্তুর ওজন বেশি কোথায় কম কোথায়। আমি লেখার হয়তো সুযোগ দিব না, ছোট করে একটা আলোচনা করবো, কারণ আমাদের তো অনেকগুলো আলোচনা আছে। এই যে ভৌগোলিক বিবরণ, পাহাড় পর্বত নদ, লিখবেন আপনি এর মাঝখানে। আপনাকে স্মার্ট হতে হবে, আমি বলবো যে লিখবেন না, আপনাকে যেটা ইম্পর্টেন্ট মনে হবে সাইডে টুকে রাখবেন। আমরা পড়ি, আমরা ধরেন মোটা মোটা বই পড়ি, পড়তে পড়তে খাতা সাইডে থাকে, এরকম টুকে রাখি।
আমি কিন্তু পড়তেছি, টুকে রাখতেছি কেন, ওগুলো আমি পরে দেখবো। এই যে একটু দেখেন মনোযোগ দিয়ে। ধরেন এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীটা হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি বলুন? এর থেকে বড় হওয়া সম্ভব নয়। পৃথিবীতে মানে মহাশূন্যে আছে কোথায়, সৌরজগৎ আছে কোথায়? মহাশূন্যের ভিতরে। মহাশূন্যে প্রথম গিয়েছিল, যিনি মহাশূন্য প্রথম গিয়েছে হচ্ছে মানুষ, মানে মানুষ যায়নি, প্রথম মহাশূন্যে ভ্রমণ করা হয়েছে 1957 সালে। লাইকা নামে একটা কুকুর পাঠানো হয়েছে। তার পরবর্তী সময়ে রাশিয়ার ইউরি গ্যাগারিন 1961 সালে প্রথম মহাশূন্যে গেছে। তাহলে প্রথম মহাশূন্যে গেছে কোন দেশ? রাশিয়া, 1961 সালে। নাম কি? ইউরি গ্যাগারিন। পরবর্তী 1963 সালে একজন নারী প্রথম মহাশূন্যে গেছে, তার নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা। নাম কি? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। সেখান থেকে বলা হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ড, এবং আলোর গতি প্রতি সেকেন্ডে আলোর গতি হচ্ছে 1,86,000 বর্গ কিমি। তাহলে 1 সেকেন্ডে আলো যদি এত কিলোমিটার আসে, তাহলে 8 মিনিট 13 সেকেন্ড লাগে পৃথিবীতে আলো আসতে। অথচ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর অবস্থান তৃতীয়। পৃথিবীর অবস্থান কত? তৃতীয়। ওয়েট, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সূর্য। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা একটু দেখ, এটা হচ্ছে সূর্য। এর সবচেয়ে নিকটে কোনটা? বুধ। তারপরে কি? শুক্র। তারপরে কি? পৃথিবী। পৃথিবীর পরে এখানে কি আছে? মঙ্গল, বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, নেপচুন, তারপর হচ্ছে ইউরেনাস। আমরা মুখস্থ করাই কিভাবে? সপ্তাহে 7 দিন আছে, মঙ্গলবার থেকে শনিবার। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা গ্রহ আছে। আমরা থাকি কোথায়? পৃথিবীতে 6টা, ব্যতিক্রম 2টা। সেই দুটো হচ্ছে ইউরেনাস আর নেপচুন। ইউরেনাস আর কি? তাহলে বলেন তো, মঙ্গল থেকে শনি কয়টা গ্রহ আছে? 5টা। থাকি কোথায়? পৃথিবীতে। আর ব্যতিক্রম কয়টা? কি কি? ইউরেনাস আর নেপচুন। ইউরেনাস আর নেপচুন, এই দুটো আমরা নাম শুনি না, বাকিগুলোর নাম শুনি। তাহলে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে প্রথম কি বলেন? বুধ। দ্বিতীয় কি? বৃহস্পতি, শুক্র। পৃথিবীর অবস্থান কত? তাহলে আমরা আছি কোথায়? পৃথিবীতে। তাহলে এই পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে কত? 8 মিনিট 13 সেকেন্ড। আলোর গতি কত? 1,86,000। তাহলে আলো যদি আসতে এত সময় লাগে, তাহলে আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে মহাশূন্য তাহলে কত বড়, সেখান থেকে আলো যদি কখনো পৃথিবীর কাছাকাছি চলে আসে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, এখনো আলো কতটুকু আসছে। বিজ্ঞানীরা বলে যে যদি মহাশূন্যের ভোরের সমান হয়, আলো এসেছে তো এতটুকু, এখন পর্যন্ত এতটুকু আসতে পারছে, এখনো এতটুকু আছে। এখন এই পৃথিবীটা আছে, আমরা একটু দেখি। উপরের দিকে হচ্ছে উত্তর, নিচের দিকে দক্ষিণ, হাতের ডান পাশ হচ্ছে পূর্ব, বাম পাশ হচ্ছে পশ্চিম। বাম পাশ কি বলেন? পশ্চিম। পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটাকে পৃথিবীকে 2 খণ্ডে বিভক্ত করেছে, ওই রেখাটাকে আমরা বলি নিরক্ষ রেখা। ওই রেখাকে আরেক নামে বলি বিষুব রেখা। ওই রেখাকেই আমরা বলি ইকুয়েডর রেখা। ইকুয়েডর রেখা, ওটাকে আমরা বলি অবস্থান রেখা বা পজিশনিং লাইন রেখা। আচ্ছা একটু মনোযোগ দেন। নিরক্ষ রেখা, বিষুব রেখা, ইকুয়েডর রেখা, অবস্থান রেখা। দেখেন তো এই রেখা দ্বারা পৃথিবীর একটা অবস্থান বুঝাইছে কিনা? পৃথিবীটাকে দেখেন 180 ভাগ করেছে। এই উপরের অংশকে বলা হয়েছে উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ। নিচের অংশকে বলা হয়েছে দক্ষিণ গোলার্ধ। এরকম দেখেছেন? উপরের অংশকে কি বলা হয়েছে বলেন? উত্তর গোলার্ধ। নিচের অংশকে কি বলা হয়েছে? দক্ষিণ গোলার্ধ। তাহলে দুটো অবস্থান বুঝাইছে কিনা? ইভেন এই যে এই দেশটাকে বলে বিষুব রেখা বা ইকুয়েডর রেখা, এই রেখা দ্বারা পৃথিবীর 2টা দেশের নামকরণ হয়েছে। আপনার নাম জানেন? দক্ষিণ আমেরিকার একটা দেশ নাম ইকুয়েডর,
আফ্রিকার একটা দেশ আছে নিরক্ষীয় গিনি বা ইকুটোরিয়াল গিনি, নাম শুনছেন? নিরক্ষীয় গিনি বা ইকুয়েটোরিয়াল গিনি। আরেকটা আছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, যার রাজধানী কিটো। কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। কি বলা হয়? আর এই যে নিরক্ষ রেখা আছে বা বিষুব রেখা আছে, এখানে এখানে যে বস্তু, যে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম, বস্তুর ওজন কি এখানে বলেন? সবচেয়ে কম। তাহলে বস্তুর ওজন কম থাকে কোন জায়গায় পৃথিবীর বলেন? নিরক্ষ রেখার কাছে বা বিষুব রেখার নিকটে। আর বস্তুর ওজন সবচেয়ে বেশি থাকে মেরু অঞ্চলে। কোন অঞ্চলে? এই গত 1 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছিল, বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় থাকে? এই যে মেরু অঞ্চল, মানে দূরে। অর্থাৎ 66.5 ডিগ্রি পরের অংশকে বলে মেরু অঞ্চল। কি অঞ্চল? বা ছায়াবৃত্ত। কি বলে? ছায়াবৃত্ত। আচ্ছা, একটু জল আমি যেটা বোঝাচ্ছি আপনারা এখানে কিচ্ছুই বুঝুন না, এত সহজ এই বিষয়গুলো না। কারণ আমি একটা ইউসিসি ক্লাস নেই অডিটোরিয়ামে, খালি ভূগোল ক্লাস নেই, সেই ক্লাসে 2.5 ঘন্টা ক্লাস নেই ভাই। তুমি ওই যে আমি অনেক ভাইয়ের ফোন দিছি, অনেকে হ্যালো, আচ্ছা অনেক ভাইয়ের ফোন দিছি, তুমি ওনার সাথে নাস্তা করে ওই কাজগুলো করো, তোমাকে যতগুলো হাতে আছে কাজগুলো দামাদাম করে ফেলো। হ্যাঁ, আমি 1টা পর্যন্ত ক্লাস নিবো, আমার এরপর আরেকটা ক্লাস আছে। আমি এই যে কর্নিয়াতে ক্লাস নিচ্ছি 5 মিনিট। আমি এখন আসবো না, 1টার পরে 2টায় আসবো ওখানে। তুমি 2টা পর্যন্ত কাজ করো। হ্যাঁ, যেগুলো নতুন টাইপ আছে করো। আচ্ছা, একটু মনোযোগ দেন। আমাদের দেখার দরকার হচ্ছে 2টা জিনিস, এই নিরক্ষ রেখার উপর এবং নিচে। উপরের নিচে মানে উত্তর এবং দক্ষিণে পৃথিবীতে যে রেখাগুলো এই দিকে পাওয়া যাবে সব রেখাকেই বলে অক্ষ রেখা। কি বলে বলেন? বলেন তো, নিরক্ষ রেখার উত্তর দক্ষিণে যতগুলো রেখা পাওয়া যাবে সেই রেখাগুলোকে কি বলে? অক্ষ রেখা। তাহলে যেমন আপনারা পৃথিবী অনেকগুলো নাম শুনছেন, এই ধরেন 10 ডিগ্রি অক্ষরেখা শুনছেন না? বঙ্গোপসাগরের ভিতরে আছে 10 ডিগ্রি চ্যানেল, নাম শুনছেন কখনো? 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরের পৃথক করেছে। এই যে আমরা যে বলি বঙ্গোপসাগরের সীমানা আর ভারত মহাসাগর একসাথে না, পানি একই তো, কিন্তু কোন পর্যন্ত বঙ্গোপসাগর, কোন পর্যন্ত ভারত মহাসাগর এটা জানেন? এই 10 ডিগ্রি রেখা বরাবর যতটুকু অংশ পানি ওইটুকু হচ্ছে বঙ্গোপসাগরের পানি, বাকি পানিটুকু কার পানি? ভারত মহাসাগরের পানি। এই 10 ডিগ্রি অক্ষরেখা বরাবর আপনারা শুনছেন না প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ওর মধ্যে আবার লেখা আছে উত্তর প্রশান্ত, দক্ষিণ প্রশান্ত, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। তাহলে এই অংশগুলো বুঝাইছে এই 10 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীর ম্যাপের যে দেশগুলো আছে 10 ডিগ্রির উপরের অংশগুলো উত্তর আটলান্টিক, নিচের অংশ দক্ষিণ আটলান্টিক, উপরের অংশ উত্তর প্রশান্ত, নিচের অংশ দক্ষিণ প্রশান্ত, উপরের অংশ আরব সাগর, দেখবেন ওই যে ইয়েমেনের নিচে আছে আরব সাগর, নিচের অংশ হচ্ছে ভারত মহাসাগর, উপরের অংশ হচ্ছে বঙ্গোপসাগর, নিচের অংশ হচ্ছে ভারত মহাসাগর। উপরের দ্বীপের নাম আন্দামান দ্বীপ, নিচের দ্বীপের নাম নিকোবর দ্বীপ। ভারতের আন্দামান নিকোবর দ্বীপ আছে। তাহলে এই যে পৃথিবীকে পৃথক করেছে 10 ডিগ্রি অক্ষরেখা। আপনারা একটা সময় শুনেছেন না 17 ডিগ্রি অক্ষরেখা? ভিয়েতনামের যুদ্ধ হয়েছিল 1957 সাল থেকে 1900, ওইদিকে যা হয় হোক, আপনারা ওইদিকে দেখান কেন? আপনার সামনে ওইদিকে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নাই, সামনে আছে। আচ্ছা, 17 ডিগ্রি অক্ষরেখার নাম শুনছেন? 2 ভিয়েতনামকে পৃথক করা হয়েছিল 1957 থেকে 1975 সাল পর্যন্ত ভিয়েতনামের যুদ্ধ হয়েছিল, নাম শুনেছেন? ভিয়েতনামের যুদ্ধ। তাহলে এই ভিয়েতনামের যুদ্ধতে ভিয়েতনামকে পৃথক করা হয়েছিল 17 ডিগ্রি অক্ষরেখা। আচ্ছা, সহজ ভাবে বলি, 38 ডিগ্রি অক্ষরেখার নাম শুনছেন? ওই যে 2 কোরিয়াকে পৃথক করেছে, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া এখনো পৃথক করা আছে, যে 2 কোরিয়ার সীমানা বন্টন করা আছে 38 ডিগ্রি দ্বারা। কত ডিগ্রি দ্বারা? 49 ডিগ্রি অক্ষরেখার নাম শুনছেন? কানাডা থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত রেখা। তাহলে এই রেখাগুলো কই থেকে আসছে? এই অক্ষরেখা। এটা হলো 10 ডিগ্রি অক্ষরেখা, এটা 17 ডিগ্রি, এগুলো উত্তর আছে তাই উত্তর অক্ষরেখা। তাহলে পৃথিবীতে নিরক্ষ রেখার এই উপরে আর নিচে যতগুলো রেখা পাবো আমরা সবগুলো কি রেখা বলেন? সব কি রেখা? সব অক্ষরেখা। সব কি রেখা? অক্ষরেখা। এখন আপনাদের আমার তো এগুলো পড়ানোর উদ্দেশ্য না, পড়ানোর উদ্দেশ্য হচ্ছে 2টা রেখার কথা বলেছেন ভাই, নিরক্ষ রেখা কি? ও আপনি বলেছেন 23.5 ডিগ্রি অক্ষরেখা কি? তাহলে আমরা এখানে যদি 0 ডিগ্রি ধরি, যে কোনো রেখার মান 0 ডিগ্রি। কত ডিগ্রি বলেন? যে কোনো কেন্দ্রের মান 0 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? আমরা সায়েন্সে পড়ে আসছেন না, যে কোনো রেখার কেন্দ্রটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে ধরেন 10 ডিগ্রি, 15 ডিগ্রি, এখানে এসে কি পাবো? 17 ডিগ্রি। তাহলে তারপরে 17 ডিগ্রি, এখানে গিয়ে পাবো 20, এখানে ধরেন পাবো হচ্ছে 23.5। তাহলে এই যে 23.5 ডিগ্রি অক্ষরেখা আমরা পাইলাম, পেয়েছি না?
তাহলে এই যে 23.5 ডিগ্রি অক্ষরেখা আছে, এই 23.5 ডিগ্রি অক্ষরেখা উত্তরেও আছে, 23.5 ডিগ্রি অক্ষরেখা দক্ষিণেও আছে। তাহলে এই দুই রেখাকেই ভূগোলবিদরা নাম দিছে ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সার ভূগোলবিদরা নাম দিছে ইংরেজিতে, আমরা তো ইংরেজ না, আমরা বাঙালি, তাই এর বাংলা নাম আমরা জানি কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি যে রেখাটা ভৌগোলিক ভাবে পাওয়া যায় পৃথিবীতে, সেই রেখাটার নাম ট্রপিক অফ ক্যান্সার। আর 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখা পাওয়া যাবে তার নামই হচ্ছে মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। কি নাম? তাহলে এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যান্সারের বাংলা কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকনের বাংলা মকর ক্রান্তি রেখা। নাম শুনছেন? মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই রেখাটার এখানে একটা দেশ আছে, তার নাম সোনার বাংলাদেশ। কি বাংলাদেশ? এই দেশটা সোনা না তামা? তামাই তো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করছে 3 বছর, তাহলে ধরেন মেধাবী না হইলে কি আপনার ইউনিভার্সিটি পড়তে পারতাম? তো অনার্স মাস্টার্স করছি, একটাও চাকরির ঠিকই না, চাকরিতে পোস্ট থাকে 3টা, পরীক্ষা দেয় 6 লাখ, কেমনে হবে? এর তো লটারিও জিতে মানুষ, লটারির চেয়ে বেশি খারাপ অবস্থা। এবার প্রিলি আমার 19 মার্চ পরীক্ষা দিবে 5,73,000 মানুষ, ঠিক হবে 10,000 বা 15-12,000, বাদ যাবে কতক্ষণ? তার মধ্যে ওখানে বুয়েট এই সেই চুয়েট ফুয়েট এগুলো আছে, মেডিকেল আছে, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে 46টা বিশ্ববিদ্যালয় আছে, এছাড়া বুয়েট মেডিকেল তো আছে। বুয়েটের পোলাপান কি এখন খালি ইঞ্জিনিয়ার হচ্ছে, যা প্রিলি দিতেছে। আর আমরা ইউনিভার্সিটি, আমি পড়ছি ইউনিভার্সিটি হিস্ট্রি, এটা তো সত্য, আমার মেধা আর বুয়েটের একজন ট্রিপলিতে পড়ছে, ওর মেধা এক না, ও একটু হলেও আমার তার একটু ভালো, তাই না বলেন? যে ছেলেটা মেডিকেলে পড়ে আর যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন ইসলামিক স্টাডিজে পড়ে, দুইজনের মেধা এক না, একটু হলেও ডিফারেন্স আছে। দুইজনের স্টাডিও এক না, দুইজন শ্রম দেওয়া এক না। ইসলামিক স্টাডিজে পড়া ধরেন, অথবা রাষ্ট্রবিজ্ঞানে পড়লো, ভাই আমি হিস্ট্রিতে পড়ছি, হিস্ট্রিতে পড়লো, পড়া দেখেন যে ওই আমার এক স্যার বলতো যে আমি যখন ভার্সিটিতে পড়তাম কেমিস্ট্রিতে, তো কেমিস্ট্রিতে পড়ার সময় দেখতাম আমার যে বন্ধুগুলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে পড়তো তারা ধুমায়া প্রেম করতো, এদিক সেদিক হাত ধরে ঘুরে ঘুরে বেড়াইতো, আর আমি ল্যাবে এরকম করে দেখায় দেখতাম, আর খারাপ লাগতো। আমার কি চার্জ দিয়া গেছে, আমি কি করতেছি না করতেছি আল্লাহ জানে, কষ্ট লাগতো ওই সময়। কিন্তু এখন কষ্ট লাগে না, কেন? কারণ আমার ওই বন্ধু টিচার হয়েছে, আমিও টিচার হয়েছে, আমার ওই বন্ধুর যা বেসিক স্যালারি সে শুধু সেটাই পায়, আমার বেসিক স্যালারি পাশে লক্ষাধিক টাকা শুধু প্রাইভেট পড়ে আসে। কারণ কি? ওই সময় কষ্ট করে ওই কাজগুলো আমি করেছি। বলেন হিস্ট্রি কেউ পড়বে প্রাইভেট? কিন্তু কেমিস্ট্রি প্রাইভেট পড়তে হয় কিনা বলে? হয়। তো যে জিনিসে আপনার শ্রম বেশি, এই যে আপনার ডক্টর হবেন বা নার্সিং এ পড়বেন, স্বাভাবিকভাবেই একজন মানুষ একটা ধরেন অ্যাসিস্ট করা, আপনারা অ্যাসিস্ট করবেন না, নার্সিং মানে তো অ্যাসিস্ট করা, আপনি অ্যাসিস্ট করতেছেন, আরেকজন মানুষ এই অফিসেও অ্যাসিস্ট করতেছে, কিন্তু আপনার কাজটা ওনার থেকে অন্যরকম, একটু ভালো, অন্যরকম, একটু শ্রদ্ধা, একটু দেখেন আপনার অনেক বড় লেভেলের একজন মানুষ এসে বলছেন, অনেক নম্রভাবে বলছেন, মানে নার্স আপু বা আপু প্লিজ আমার আব্বুর একটু টেক কেয়ার করবেন, আপনি একটু দেখবেন কখন কি হয়, এই হয় সে হয়। সে অনেক বড় লেভেলের মানুষ, অনেক ভালো চাকরি করে, কিন্তু আপনার কাছে আইসা সে গলা নামায় কথা বলতেছে, অথচ ওই লোকটাই দাম্ভিকতার কারণে যা দেখেন তার অফিসে চারপাশে মানুষ ভয়ে কাঁপে, অনেকে প্যান ভিজে। তাইলে সেই মানুষটা আপনার কাছে অনেক রিকোয়েস্ট করে হাম্বল হয়ে আপনার সাথে বলতেছে, তাহলে এই রেসপেক্টের জায়গাটা আপনি পাবেন, ওই পরিমাণ আপনার জন্য ডেডিকেশন লাগবে। যার ডেডিকেশন, যার কষ্ট যত বেশি কোনো জায়গাতে যাওয়ার জন্য, তার প্রাপ্তিটা তত বেশি, এটা মাথায় রাখবেন। দেন একজন ছেলে বুয়েটে যে পরিমাণ স্ট্রাগল করা পরে, আমার মনে হয় মাইন্ডে নিয়েন না, ওর পিছনে যে প্যান্টে থাকে, প্যান্ট ক্ষয় লাগা যাবে টেবিলে চেয়ারে বসতে বসতে। আমার এক স্যার তাই বলে যে বুয়েটের একটা ছেলে, মেডিকেল একটা ছেলে মেয়ে পড়বে, ওই 4 মাসে তার যে একটা প্যান্ট পরে, ধরেন এই প্যান্টটা পরে যদি প্রতিদিন টেবিলে বসে, ওই প্যান্টের পিছনে ক্ষয় লেগে যাওয়ার কথা বসতে বসতে। এই জন্য আমাদের চোখেও কিন্তু একটু ভিন্ন ভাবেই দেখা হয় মেডিকেল বুয়েটের পোলাপানরে,
ভিন্নভাবে আইবি এর পোলাপান একটু ভিন্নভাবে দেখা হয়, কারণ আইবিএ তে চান্স পাইতে গেলে, মেডিকেলে চান্স পাইতে গেলে, বুয়েটে চান্স পেতে গেলে একটু আপনাকে ডিফারেন্স হতো, রেজাল্ট লাগবেই দুইটা শোনা, গোল্ডেন দুইটা লাগবেই, তাছাড়াও আপনাকে অনেক খাটতে হবে, তাই না? তাহলে এই জন্য আমরা একটু চেষ্টা করলে পারবো। আচ্ছা বলেন, তাহলে এটা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, যেটা বাংলাদেশ উপর দেখেছে, এটা হচ্ছে মূল মধ্যরেখা। আমি একটু বলি, তাহলে এই যে মূল মধ্যরেখা অর্থাৎ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে এই বিষুব রেখা বরাবর যে রেখাটা গেছে এটাকে বলে মূল মধ্যরেখা। কি বলে বলে? এই রেখাটা দ্বারা আমরা কি পেয়েছি? অবস্থান পেয়েছি পৃথিবীর, তাই না? এই দেখেন 10 ডিগ্রি দ্বারা একটা অবস্থান বুঝাইছে, 17 ডিগ্রি দ্বারা অবস্থান বুঝাইছে, 23 ডিগ্রি দ্বারা আমাদের দেশের অবস্থান বুঝিয়েছে, কিন্তু এই রেখার দ্বারা সময় বুঝাবে, পৃথিবীর কি বুঝাবে বলেন? টাইম রেখা। তাহলে মূল মধ্যরেখাকে কি রেখা বলে? টাইম রেখা। তাহলে এই মূল মধ্যরেখা থেকে এরকম আছে না নাই বলেন? এগুলোকে বলে মূল মধ্যরেখা থেকে তার পূর্বে এবং পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণের রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। নাম শুনছেন? দ্রাঘিমা রেখার নাম শুনছেন? তাহলে মূল মধ্যরেখা থেকে এই পূর্ব এবং পশ্চিমে এরকম দ্রাঘিমা রেখা আছে পৃথিবীতে 24টা। কয়টা রেখা আছে? এই দ্রাঘিমা রেখা 24টা আছে। তাহলে দ্রাঘিমা রেখা হয় সবসময় 15 ডিগ্রি পর পর, একটার সাথে একটা ডিফারেন্স কত বলেন? 15 ডিগ্রি, একটার সাথে একটা ডিফারেন্স কত? তাহলে ধরেন এটা যদি মূল মধ্যরেখা 0 ডিগ্রি হয়, তাহলে প্রথম দ্রাঘিমা রেখাটা 15, তারপরটা 30, তারপরটা কত 45, তারপরটা কত 60, তারপরটা কত 75, তারপরটা কত বলেন 90। দেখেন এই 90 রেখাটা বাংলাদেশ মধ্যে আসছে, দেখছেন? তাহলে 90 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখেন মূল মধ্যরেখার পূর্বে গেলে সময়ের সাথে দিতে হয় প্লাস, পশ্চিমে গেলে তাদের সাথে হয় মাইনাস। যখন আপনি কোন রেখা থেকে পশ্চিমের দিকে যাবেন, ওই রেখা থেকে ওই রেখাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? আর পূর্বের দিকে আসবেন তাহলে প্লাস করতে হবে। কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে যেহেতু মূল মধ্যরেখা দ্বারা সময় বোঝায়, তাই পৃথিবীর সময় গণনার জন্য মূল মধ্যরেখার উপরে একটা মান মন্দির করা হয়েছে সময় নির্ধারণের জন্য, তার নাম গ্রিনিচ মান মন্দির। বলেন কি বলেন? তাহলে পৃথিবীর যে সময় গণনা করা হয় কোথায় থেকে? গ্রিনিচ মান মন্দির থেকে। তাহলে আমরা বাংলাতে বলি গ্রিনিচ মান মন্দির, ব্রিটিশরাও কি বাংলা বলে? ওরা ইংরেজি বলে। ওটাকে ওরা বলে জিএমটি, গ্রিনিচ মিন টাইম। ওরা কি বলে? গ্রিনিচ মিন টাইম। আমরা বাংলায় কি বলি? গ্রিনিচ মান মন্দির, আর ওরা বলে গ্রিনিচ মিন টাইম বলে। তাহলে এই জিএমটি আছে কোথায়? লন্ডন শহরে। তাহলে দেখেন বাংলাদেশের উপর দিয়ে দুটি রেখা অতিক্রম করেছে কিনা, 37 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে দেখেন যেহেতু আমি বলেছি যে মূল মধ্যরেখার পূর্বে গেলে কি হয়? প্লাস। তাহলে আমি 90 ডিগ্রি পূর্ব লিখতে পারি কিনা বলেন? পূর্বেই তো আছে রেখাটা, পূর্বে। আর এই রেখাগুলোকে আমরা বলছি কি রেখা? দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা। তাহলে বলেন বাংলাদেশ উপর দিয়ে কয়টা রেখা গেছে? 2টা রেখা। একটার নাম কি? কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। আরেকটার নাম কি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। উভয় রেখা অতিক্রম করেছে ঢাকা শহরের উপর দিয়ে, ফার্মগেটের উপর দিয়ে, এই কোনিয়ারের উপর দিয়ে গেছে, আপনাদের মাথার উপর দিয়ে গেছে। মানে বলছে ঢাকার মাঝ বরাবর দিয়ে গেছে, ফরিদপুরের ভাঙ্গা হয়ে ঢাকার মাঝ বরাবর দিয়ে গেছে। তাহলে এখন ঢাকার মাঝ বরাবর গেছে, তো ঢাকার সবচেয়ে মাঝ বরাবর জায়গা হচ্ছে ফার্মগেট, ফার্মগেটের সবচেয়ে মাঝ বরাবর জায়গা এই বিল্ডিংটা। তাহলে এটা যেহেতু একটা কাল্পনিক রেখা, তাহলে আমাদের এই মাথার উপর দিয়ে গেছে কিনা বলেন? এটা আমরা বলতে পারবো কাল্পনিক রেখা। এটা কি রেখা বলেন? কাল্পনিক রেখা। ধরা যাবে রেখাকে? তাহলে বিমান যাইতে যাইতে মানে কি খালি পানি টানি আইতে উপর দেওয়া যাচ্ছে, এমন হইতো না। তাহলে তো রেখাটা হচ্ছে একটা কাল্পনিক রেখা। তাহলে বাংলাদেশের এই বলেন 2টা রেখা অতিক্রম করেছে কাদের মাথার উপরে? আমাদের মাথার উপরে, অর্থাৎ ফার্মগেটের উপর দিয়ে গেছে। তাহলে এই 2টা রেখা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এখন দেখেন আপনার একটা রিয়াক্ট করাই, এখানে লন্ডন শহরে আছে কি বলেন? গ্রিনিচ মান মন্দির। তাহলে গ্রিনিচ মান মন্দির থেকে আমরা একটা জিনিস একটু সুন্দর দেখাবো, 1 ডিগ্রি সমান 4 মিনিটের পার্থক্য হয়। কয় মিনিট? তাহলে যেখানে গ্রিনিচ মান মন্দির আছে, ধরেন এটা গ্রিনিচ মান মন্দির, এখান থেকে 1 ডিগ্রি গেলে সময়ের 4 মিনিটের পার্থক্য হবে। কয় মিনিট? 4 মিনিট পার্থক্য হবে। আবার পশ্চিমে গেলে 4 মিনিট মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 4 মিনিটের পার্থক্য হবে, সেটা পশ্চিমের দিকে গেলে 4 মিনিট কমে যাবে, আর পূর্বের দিকে আসলে 4 মিনিট করে বেড়ে যাবে। তাহলে আমরা বলেন পূর্বে আছি না পশ্চিমে আছি? পূর্বে আছি। তাহলে 90 গুণন 4, 360 মিনিট। কত মিনিট? 360। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। তার মানে দেখবেন এখানে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে বলেন লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য কত?
6 ঘন্টা। আমি আপনাদের কয়েকটা লাইন লিখাবো, তারপরে এগুলা প্রশ্ন লিখেন তো ওখানে দ্রুত আপনার খাতায় লিখেন। হ্যাঁ আমি বুঝাবো আগে লিখালে আপনার খাতায় থাকলে মাথায়ও থাকবে, কিন্তু মাথায় থাকলে অনেক সময় খাতায় থাকে না, পরে আবার ভুলে যাবেন। কারণ আমাদের যা মন, তাই না? কারণ যদি এই ছোটবেলা থেকে এই পর্যন্ত সব মনে রাখতে পারতাম তাহলে তখন পাবনা থাকতাম, তাই না? হ্যাঁ সাধারণ জ্ঞান থেকে আসে ধরেন 70 নম্বর। হ্যাঁ 70 নম্বর আসে, আর পরীক্ষা হয় 200 নম্বরের। সাধারণ আপনাদের ভুল গেলে কাটে 0.25, আর বিশেষ ভুল গেলে কাটে 0.50, অর্থাৎ দুইটা ভুল করলে একটার উত্তর কাটবে। ধরেন এক্সাম্পল, আমি সাধারণ জ্ঞান 70টা পারি, 70টাই কি আমি পারবো? জীবনেও পারবো না। ইংলিশের যে স্যার পড়ায় 100 বছর ধরে, ধরেন ও 100টা পারবে না। কেন পারবে না? কারণ মানুষের জানার সীমাবদ্ধতা আছে, আছে না বলেন? তাহলে আমি ধরেন 70 নম্বর আছে, এরপর সুশাসন নৈতিকতা আছে, ওই সাবজেক্ট আমি পড়াই না, তাহলে ওই সাবজেক্ট 10 বাদ দেন। কম্পিউটার আছে, তথ্য প্রযুক্তি আছে, আমি কম্পিউটার পড়াই, তাহলে ওইখানে হয়তো ধরেন আমি এভারেজ কিছু কম্পিউটার তথ্য জানি, সব জানি না, তাহলে কোশ্চেন কি খালি আমি এভারেজ যে জানি এভারেজই দিবে, না 2-4টা কঠিনও দিবে? কঠিনও দিবে। আবার ধরেন জিকে আমি অনেকগুলো বই লিখেছি, তারপরেও জিকে এমন কিছু টপিক আছে ধর, বা এমন সাম্প্রতিক একটা ঘটছে আমি জানি না, যে আপনাদের পড়াইতে পড়াইতে ব্যস্ত হঠাৎ করে একটা ঘটে গেছে, আমি জানি না কালকে কি ঘটছে, তাহলে এখন ওখান থেকে একটা ভিতর থেকে একটা তথ্য তুলে দিল। তো ধরেন এভারেজে 60টা কোশ্চেন বা 70টা কোশ্চেন দিলে আমি ওইখানে ধরেন 50 থেকে 55 নম্বর পাবো, না পড়া। আর অন্যরা পড়া পাবে 1 বছর ধরে, আমি না পড়া পাবো। প্রিলি পাস করতে ধরেন 110 প্লাস লাগে। এখন এখানে ইংরেজি আছে, বাংলা আছে, ম্যাথ আছে, মেন্টাল এবিলিটি আছে, আরো সাবজেক্ট গুলো আছে, এক্সট্রা আছে। এখন আমাকে বিজ্ঞান আছে, তাহলে আছে না, আমি কখন ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি। আর আমি ধরেন তারপরে 200টা কোশ্চেনের মধ্যে আমি 120টা কারেক্ট করলাম, 55 আমার জিকে পেয়েছে, বাকি ওগুলো পইরা পেরেছি, কিন্তু আমি দাগাইছি 160টা, ভুল গেছে কয়টা বলেন? 40টা। 40টার জন্য নেগেটিভ কাটছে 20 নাম্বার, 120 থেকে 20 বাদ দেন, 100 কত হলো? 100। কিন্তু 102 এপ্রিল কি কাইছে বলে আমি লিস্টে আসি না, বুঝছেন? মানে অনেকেই ভাবে যে একজন ইংরেজি টিচার এত বছর ইংরেজি ভালো পড়ে, স্যার পিরিয়ড টিকে না, কেন টিকে না? সে একটা বিষয়ে মাস্টারপিস, বাকিগুলোতে নয়, বুঝছেন? এই জন্য চাকরি পরীক্ষাগুলোতে আপনার পড়াই কখনো চাকরি হবে না, যারা পড়ায় তাদের চাকরি হয় না, যারা পড়ে তাদের হয়। কেন হয়? কারণ যারা পড়ে তারা সব বিষয় পড়ে, যারা পড়ায় তারা একটা বিষয় পড়ে, এই জন্য। আচ্ছা এখন ওখানে আপনারা একটু লিখেন, হবে সময় লাগবে, 2-1 সময় হবে। এবার লিখবেন একটু, মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ 90 ডিগ্রি দূরে অবস্থিত। 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 মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ কত ডিগ্রি দূরে অবস্থিত? আচ্ছা দ্রুত লিখবেন ওখানে। সময় গণনার জন্য জিএমটি অবস্থিত। সময় গণনার জন্য জিএমটি অবস্থিত। সময় গণনার জন্য জিএমটি অবস্থিত। লিখছেন? লন্ডনের গ্রিনিচ লন্ডনে সময় গণনার জন্য জিএমটি অবস্থিত লন্ডন শহরের উপকণ্ঠে। সময় গণনার জন্য জিএমটি অবস্থিত লন্ডন শহরের উপকণ্ঠে। লন্ডন শহরের উপকণ্ঠে। আপনি লিখেন না কেন? সময় গণনার জন্য জিএমটি অবস্থিত লন্ডন শহরের কি উপকণ্ঠে। আচ্ছা এরপরে নিচে একটু লিখবেন, স্টার্ট দেন। জিএমটির পূর্ণরূপ, হ্যাঁ জিএমটির পূর্ণরূপ হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। জিএমটির পূর্ণরূপ হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। মানে গ্রিনউইচ মিন টাইম, তাহলে জিএমটির পূর্ণরূপ হলো গ্রিনউইচ মিন টাইম। লিখছেন? জিএমটির পূর্ণরূপ হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। আপনাদের বুঝাইতে কত সময় চলে গেল। গ্রিনউইচ মিন টাইম লিখেছেন, ওই লিখে দিয়েছে দেখেন, গ্রিনউইচ মিন টাইম। এরপর নিচে লিখবেন, লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য জিএমটি প্লাস 6।
লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য জিএমটি প্লাস 6। লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য জিএমটি প্লাস 6। লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য জিএমটি প্লাস 6 লিখেছেন? বাহ, তো আপনি ফার্স্ট। আচ্ছা, তাহলে তো অনেক লেখানো যাবে আপনাদের। দেখেন, লিখতে সমস্যা নাই তো? আমি কিন্তু প্রচুর লেখাই। আগে দেখেন একটা জিনিস, আমি একটা বিষয় একটু সমাধান করে দেবো। আপনারা ইউনিভার্সিটি গুলোতেও পরীক্ষা দিবেন না? ইউনিভার্সিটি দিবেন, কেন দিবেন? আমি একটা জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন বলি, আপনারা বুঝছেন কিনা এটা একটু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বলি। ধরেন ঢাকার পূর্বে অবস্থিত, আমি বলতেছি ঢাকার পূর্বে অবস্থিত সিওল। সিওল বোঝেন? দক্ষিণ কোরিয়ার রাজধানী। কি বলেন? সিওল। তাহলে ঢাকার পূর্বে অবস্থিত সিওল এর দ্রাঘিমা রেখা 30 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে লন্ডনের সাথে ঢাকার লন্ডনের সাথে সিওলের সময়ের পার্থক্য কত? ম্যাথ দেখলে কিন্তু মাথা ঘুরে অনেকে। পার্থক্য কত? এবার বলেন দেখি। ঢাকার পূর্বে হচ্ছে সিওল অবস্থিত, এর দ্রাঘিমা 30 ডিগ্রি হলে লন্ডনের সাথে সিওলের সময় পার্থক্য কত? ক্যালকুলেশন করেন দেখি। পারেন? কি বুঝছেন তাহলে? কেমনি করবে বলে? দেখেন, আপনি বসাতে পারেন। জিএমটি তো জিএমটি। হ্যাঁ, আর করার চেষ্টা করেন, দেখেন 30 সেকেন্ড। কেউ একজন পারেন কেন? আর আমি একটা বুঝা দিলে তো এরপরে সব পারবেনই, এই জন্য বুঝে দিচ্ছেন। আগে দেখেন, আগে ঠেকেন, তারপর শিখেন। 4 মিনিট, 3 ঘন্টা, 2 ঘন্টা কে কে? মাশাআল্লাহ। আচ্ছা, 3 ঘন্টা। আপনাদের সবার উত্তর আমি প্রশ্ন দিই না। জিএমটি প্লাস 2, 2 নম্বর জিএমটি প্লাস 3, জিএমটি প্লাস 6, 4 নম্বর জিএমটি প্লাস 8। কে বলতে বল? এটা আপনারা কিচ্ছু বোঝেন না এই ক্লাসে, আমি দেখাই দিতেছি। দেখেন, মনোযোগ দিয়ে খুব, এটা পরে শুনবেন। পৃথিবী এটা হলো 0 ডিগ্রি, তাই না? লন্ডন গ্রিনিচ মান মন্দির আছে 0 ডিগ্রি। এখান থেকে ঢাকা আছে কত বলেন? 90 ডিগ্রি। আচ্ছা, 90 থেকে সিওল আছে পূর্বে 30 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে দেখেন টোটাল রাস্তা হবে 90 টু 30, তাহলে কত হবে বলেন? 120। তাহলে 120 ডিগ্রি ইনটু 4, দেখবেন 8 ঘন্টা। কয় ঘন্টা? এই যে 30 ডিগ্রি, আমরা তো বলেইছি যে লন্ডন থেকে মানে গ্রিনিচ থেকে ঢাকার সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা। যেহেতু এই ঢাকা থেকে আবার সিওল পূর্ব দিকে আছে, তাহলে ওটাও কি এর সাথে যোগ হবে না? তাহলে না এই থেকে এই পর্যন্ত দূরত্ব হলো। দেন আমি তো তাই বলেছি, সিওল লন্ডন থেকে সিওলের দূরত্ব কত? 4 1 ডিগ্রি সমান কয় মিনিটের পার্থক্য হয়? 4 মিনিটের কথা। 1 ডিগ্রি সমান কয় মিনিটের পার্থক্য? 4 মিনিটের পার্থক্য। তাহলে আপনি ওই 120 ডিগ্রিকে ধরেন, এই লন্ডন থেকে ঢাকার দূরত্ব 90 ডিগ্রি আর সিওলের দূরত্ব 30, তাহলে 90 আর 30 কত হয়? 120। 120 কে আপনি 4 দিয়ে গুণ দিবেন, দিলেই তো 8 ঘন্টা হচ্ছে। এখনো দেখবেন এটাই সত্যি কথা যে লন্ডন থেকে দক্ষিণ কোরিয়াতে যাইতে 8 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আরে ঢাকায় আসেন আর না আসেন ঠিকই দূরত্ব হয়ে যাবে। তাই ঢাকায় আসার তো দরকার নাই, কারণ এই ঢাকার উপর দিয়ে যে রেখা গেছে, এই রেখাটা তো এখানেও আছে, পুরা উপর দিয়ে আছে, রাশিয়ার উপর দিয়ে আসছে রেখাটা। তাহলে এই রেখা তো মাঝখানে যে এর থেকে এই পর্যন্ত আছে তা তো আর নাই। রেখাটা পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ বরাবর আছে, মানে ঢাকা বরাবর যত দূর আছে পৃথিবীর এই পাশ থেকে পাশে একই রেখা। আবার এই রেখাগুলো এরকমই তো সব। তাহলে এই রেখাটা এখানেও 90, এখানেও 90, এখানেও 90, আবার এই মাথাতেও 90 রেখাটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিএমটি হবে। পূর্ব দিকে গেলে কি হবে? প্লাস হবে, সময়ের সাথে সময় যাবে। তাহলে আরেকটা প্রশ্ন দিয়ে এবারে বলেন। এবার বলি, মানে গ্রিনিচ মান মন্দিরের
পূর্বে আছে ঢাকা, ঢাকার পূর্বে আছে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার দূরত্ব হচ্ছে ঢাকা থেকে 25 ডিগ্রি দূরে। কত ডিগ্রি দূরে? 25 ডিগ্রি দূরে। তাহলে মালয়েশিয়ার সাথে ঢাকার সময়ের পার্থক্য কত? আবার মালয়েশিয়ার সাথে ঢাকা ঢাকার সময় পার্থক্য কত? মালয়েশিয়া থেকে মানে ঢাকা থেকে মালয়েশিয়া পূর্বে আছে 25 ডিগ্রি পূর্বে। কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে মালয়েশিয়ার সাথে ঢাকার সময় পার্থক্য কত? আরেকবার কোশ্চেনটা বলেন, আমি বুঝি নাই। আমাদের মাথায় এগুলো এগুলোর পরে লাভ নেই, এক এগুলো জানি ঘন্টা না। 115 1 ঘন্টা 40 মিনিট হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট যা বলছে, আর যদি লন্ডন যোগ করে দিতাম তাহলে কত হতো? 7 ঘন্টা 40 মিনিট হতো। কয় ঘন্টা হতো? 7 ঘন্টা 40। আর যেহেতু ঢাকা থেকে লন্ডন বলছি, মালয়েশিয়া বলছি, তাহলে 1 ঘন্টা। এবং তাই হয়, দেখবেন যে মালয়েশিয়ার সাথে মনে হয় আমাদের 30 ডিগ্রি পার্থক্য আছে। এর জন্য ওদের সাথে আমাদের সময়ের পার্থক্য 2 ঘন্টা। আমাদের এখানে বাজে এখন 11টা 10টা, ওদের ওখানে বাজে এখন 12টা। বাজে কয়টা ওদের? 12টা। এই জন্য দেখুন মালয়েশিয়া থেকে অনেকে আইসা কয় কিরে আমি মালয়েশিয়াতে ফ্লাইট উঠলাম 2টা, এখানে আসা 2টাই বাজে, এ ঘড়ি কি পাগল হয়ে গেছে নাকি? আসলে ওরা আমাদের কয় ডিগ্রি পিছনে আছে? 30 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে 90 ডিগ্রিতে, ওরা আছে 120 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? 120 ডিগ্রি। তাহলে আমাদের সাথে 90 থেকে এখানে বাদ দেয়, তাহলে 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য কয় ঘন্টা সময় পার্থক্য হয় বলেন? 2 ঘন্টা। তাহলে ওদের সাথে আমাদের সময় পার্থক্য কত? 2 ঘন্টা। আবার দেখেন একটা প্রশ্ন আসছে, ঢাকার পশ্চিমে আছে কলকাতা, পশ্চিমে আছে না পূর্বে আছে কলকাতা? পশ্চিমে। এই যে এদিকে আমরা বাংলাদেশ না পড়ি না, ধরে এটা বাংলাদেশ, তাহলে এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানে আছে কলকাতা, তাই না? এটা ঢাকা। তাহলে ঢাকার পশ্চিমে আছে না কলকাতা? তাহলে পশ্চিমে আছে যদি কলকাতা পশ্চিমে থাকে, তাহলে বলেন পশ্চিমে যদি কলকাতা থাকে তাহলে 7.5 ডিগ্রি পার্থক্য কলকাতার সাথে। আমরা 90 ডিগ্রিতে আছি, আর কলকাতা শহর অবস্থিত হচ্ছে 83.5। তাহলে 7.5 ডিগ্রি তাদের সাথে আমাদের পার্থক্য। কয় ডিগ্রি? সরি 82.5। তাহলে ওদের সাথে আমার 7.5 ডিগ্রি পার্থক্য। কত ডিগ্রি ওদের সাথে বলো? 7.5 ডিগ্রি যদি আমাদের পার্থক্য হয়, তাহলে তুমি বলো ভাইয়া, পরে ব্যাখ্যা দিয়ে বলছি। তাহলে লন্ডন থেকে কলকাতার সময় পার্থক্য কত বলো দেখি? কত হবে? লন্ডন থেকে হ্যাঁ, মানে আমি বলছি ঢাকার পশ্চিমে আছে কলকাতা, কলকাতার দার্ঘিমা 7.5 ডিগ্রি। তাহলে লন্ডন থেকে কলকাতার সময়ের পার্থক্য কত? কত? লন্ডন থেকে হচ্ছে আপনার স্যার 330 মিটার। আচ্ছা, না না স্যার লন্ডন আগে আরে লন্ডন থেকে ঢাকার পার্থক্য কত? 6 ঘন্টা না? আর তাহলে এই 6 ঘন্টা অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে ওদের দার্ঘিমা কত? ওদের দার্ঘিমা বলছি 7.5। হ্যাঁ 7.5 মানে হচ্ছে আমাদের 90 থেকে বাদ দিতে হবে, কারণ ওটা পশ্চিমে। পশ্চিম হলে কি হতে হবে? বাদ দিতে হবে। তাহলে 90 থেকে যদি 7.5 ডিগ্রি বাদ দিই, তাহলে আমরা পাবো কত? 82 ডিগ্রি। মানে ওদের থাকবে কত? 82 ডিগ্রি 5। তাহলে এই 82 ডিগ্রি 7.5 ডিগ্রি মানে কত? 30 মিনিট। তাহলে আমাদের লাগে 6 ঘন্টা, ওদের লাগবে 5.5 ঘন্টা। এবং তাই হয়, কলকাতাতে যে কোনো সিরিয়াল দেখবা, ওদের সিরিয়াল গুলো দেয় 8টায়, আমাদের এখানে সেটা 8:30টায়। তাহলে কলকাতাতে আমাদের সময় পার্থক্য কত? কত 30 মিনিটের পার্থক্য। এরকম পৃথিবীর যেখানে পশ্চিমে গেলে মাইনাস, পূর্বে গেলে প্লাস। বাংলাদেশ থেকে যদি দেখি সেগুলো পশ্চিমে আছে, তাহলে কি হবে? মাইনাস। আচ্ছা আমি একটা লাস্ট কোশ্চেন করি, তাহলে বোঝা যাবে আমাদের আইকিউ অনেক কম, আরো অনেক পড়তে। আচ্ছা একটা বিষয় বলি, সেটা হলো ঢাকা থেকে লন্ডনের সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা মাইনাস 6 ঘন্টা প্লাস মাইনাস কোনটি নয়? 6 ঘন্টা কি হবে? প্লাস হবে। মাশাআল্লাহ, যারা বলছে ভুল বলছে। আমি বলছি ঢাকা থেকে লন্ডন, তাহলে ঢাকা থেকে লন্ডন, লন্ডন পশ্চিম দিকে আছে, তাহলে প্লাস কেমনে হবে? হ্যাঁ? আমি একবার ইউসিসি তে আগে লেকচার শিট করতাম, তো আমি এখানে প্রশ্ন দিছি ঢাকা থেকে লন্ডনের মানে ঢাকা থেকে লন্ডনের সময়ের পার্থক্য কত? উত্তর দিয়ে রাখছি জিএমটি -6। এটাই তো সত্য, কারণ ঢাকার পশ্চিম লন্ডন, তাহলে মাইনাস। আমাদের এখন বাজে 10টা, ওদের এখন বাজে ভোর 4টা। কয়টা বাজে? ভোর না তো রাত 4টা। ওদের এখন রাত 4টা। ফোন দিয়ে দেখেন, আপনাকে একদম গালি দিবে, এত রাতে ফোন দিছস, লুচ্চা গুন্ডা ভন্ড মানুষকে ঘুমানো দেখতে পারিস না। আমেরিকা হচ্ছে পশ্চিম গোলার্ধের দেশ, তাহলে ওদের আরো মাইনাস, আরো পিছনে যেতে হবে। তাহলে দেখেন হয়তো আমেরিকার একটা শহরের উপর দিয়ে গেছে ওই 90 ডিগ্রি পশ্চিম দার্ঘিমা রেখে, আমাদের গেছে পূর্ব গেছে, তাই না? তাহলে ওই লন্ডন থেকে ওরা আরো 6 ঘন্টা পিছনে, তাহলে আমাদের এইদিকে ধরেন এভারেজ ওরা আমাদের 12 ঘন্টার মতো পিছনে। এই জন্য ওদের আমেরিকাতে একটু খেয়াল করেন, ওদের আমেরিকাতে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলো বিকাল 4টার সময়,
আমাদের ওইটা হয়ে গেল 12 তারিখ আর ওদের হলো 11 তারিখ। এই জন্য এখনো বই লেখা থাকে না যে স্যাটেলাইট কোন হচ্ছে 11 মে, কোন বই দেখা 12 মে, কারণ কি আমাদের সময় 12 মে, ওদের সময় তখন কত ছিল 11 মে, কারণ ওরা আরো পিছনে আছে। লন্ডন যদি এখন ভোর 4টা বাজে, আমেরিকাতে এখন বাজে তাহলে রাত 8টা, মানে আগে আমরা যে রাত 8টা পার করে আসছি গতকাল, ওই রাত 8টা বাজে, ওরা একদিন আরো পিছনে আছে আমাদের। আমাদের তারিখ কত আজকে? আজকে 8 তারিখ, ওদের এখনো 7 তারিখ। ফোন দিয়ে দেখেন, ওদের তারিখ 7, ফোন দিয়ে দেখেন, ওদের তারিখ এখন 7, মানে ওদের এখন রাত লাগেনি, 12টা হয়নি, আর সুন্দর রাত হবে। তাহলে ওদের সাথে আমাদের সময় পার্থক্য আছে না নাই? আচ্ছা, এগুলো বুঝাই আপনাদের কাজ হবে না, এগুলো পরে বাস্তব বিজ্ঞান পরে লাগবে। আচ্ছা, একটু নিচে তাহলে লিখেন তো, বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 থেকে, বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 থেকে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায়। বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায় অবস্থিত। 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায়। মায়াগুলো ব্যাক কল কেন? ভিডিও ওপেন করার আগে সব ছেলেপেলে দেখাচ্ছে। 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায় অবস্থিত। তাহলে বাংলাদেশ অবস্থান কত? 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায়। এবার লিখবো 88 ডিগ্রি 01 থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। রেখায় অবস্থিত। আমরা এখানে কিচ্ছু বুঝি নাই, সারা জীবন ধরে সাধারণ জ্ঞান বই এগুলো মুখস্থ করে আসছি, বল করছি না। বাংলাদেশ অবস্থান 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখা, 88 ডিগ্রি 01 থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা বলেন, সবাই মুখস্থ করেন কিনা? তাহলে আমাকে এটা বুঝাই দিতে পারবেন এগুলো? আচ্ছা, মুখস্থ আমি 5 সেকেন্ডে বুঝাই দেবো, এরপরে কিন্তু নাতিপুতিকে পড়াতে হবে। নাতিপুতি হবেই না, যে অবস্থা দেশে। আমার দাদি পোল্লাতি দেখছে, 2টা পোল্লাতি, বুঝেন? নাতিরও নাতি, সেটা হলো পোল্লাতি। মানে ধরেন আমার নাতি হয়েছে, সে আমার যে নাতনি, ওই নাতনির আবার নাতনি হয়েছে, এটাকে বলে পোল্লাতি। হ্যাঁ, আমার দাদি দেখেছে 2টা পোল্লাতি, মানে আমার যে ভাগ্নি আছে তার বাচ্চা, মানে আমি দাদা নানা হয়ে গেছি, আমি আমার দাদির নাতি না, আমি আবার নানা হয়ে গেছি, তাহলে দেখছে না। আর আমরা তো আমাদের ছেলে মেয়েকে স্কুল থেকে কলেজে যাওয়াই দেখবো না, ধরেন এখন 27 বছর রানি, বিয়ে করতে করতে ধরেন 35 বা 33-34 তো হবে, চাকরির বয়সে তো 30 বছর, চাকরি জয়েন করে তো আর করে না। কারণ তো ধরো আমার ইচ্ছা পুলিশে যাওয়া, পুলিশে গেলাম, পুলিশে গেলে 2 বছর ট্রেনিং করবো, ট্রেনিং থেকে আসা জয়েনিং হবে, এই হইতে হইতে তো 34-35 হবে, বিয়ে করলেই তো আর বাচ্চা হইব না, তাই না? কিন্তু হাওয়াতে আসবে না, 2-1 বছর তো লাগবে, 3 বছর। বাচ্চাও যদি হয়, ওই বাচ্চা তো হয়েই পরের দিন তো বলবেন আব্বা আপনি টিচার ছিলেন, আমি স্কুলে যাই, 4-5 বছর সময় নেবে। তাহলে চিন্তা করেন, আমি যদি 33-এ বিয়ে করি, 35-এ বাচ্চা হয়, বা 35-এ বিয়ে করলে 37-এ বাচ্চা হয়, স্কুলে যাবে আরো 5 বছর পরে, 37 আর 5-এ 42-এ স্কুল 1-এ পড়বে, 42 থেকে এসএসসি পাস করতে 10 বছর, তাহলে ধরেন 52 বছর। কত মানুষ আছে 52 বছরে মারা যাইতেছে না? হ্যাঁ, চিন্তা করেন, আছে না? আমি তো ঢাকা শহরে অনেক মানুষই দেখি যে তারা মানে ওই আমি অ্যাডমিশনে পড়াই, তাদের বাবা নাই ইয়া নাই, মারা গেছে অনেক মানুষ। আচ্ছা দেখেন, আমরা বলেছি এই রেখাটা তো এইদিকে, এটা 23 ডিগ্রি ছিল, মনে আছে কি? 23.5 ডিগ্রি ছিল না? আর এই রেখাটা ছিল 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই রেখার মূল কেন্দ্র কোথায়? যে কোনো রেখার মূল কেন্দ্র কোথায় বলেন? আমাদের মাঝ বরাবর, ঢাকাতে। তাহলে ঢাকাতে কত ডিগ্রি বলেন? 23 ডিগ্রি। এখন কোন জায়গার দ্রাঘিমা রেখা অথবা কোন জায়গার অবস্থান দেখতে চাইলে জায়গাটার শেষ প্রান্ত এবং উত্তর দক্ষিণের প্রান্ত, পশ্চিম পূর্বের প্রান্ত গণনা করতে হবে। কি বলেন? যে কোনো জায়গার দ্রাঘিমা মাপতে গেলে, যে কোনো জায়গার অবস্থান জানতে গেলে ওই জায়গার প্রান্ত সীমাগুলো জানতে হবে। কি জানতে হবে? তাহলে আমাকে একটু বলেন, এখানে যদি 23 ডিগ্রি হয়
তাহলে এই রেখার এখানে হয় কমে যাবে 23 ডিগ্রি থেকে কমে যাবে না বেড়ে যাবে, 23 ডিগ্রি থেকে কমে যাবে নাহলে কি হবে, তাহলে এখন দেখেন কমেই কিন্তু গেছে 20 ডিগ্রি, কত ডিগ্রি গেছে, কিন্তু এখন প্রশ্ন হলো এখানে কেন 20 ডিগ্রি হবে, এখানে তো 26 ডিগ্রি হতে পারতো তাই না, এখানে 26 হলো এখানে 23 হলো, সমস্যা কি, তাহলে এটা নির্ভর করবে এই যে পৃথিবী দেখেন দাগিমা রেখা, তাহলে এখানে বাংলাদেশ, তাহলে আমি বলবো বাংলাদেশের দক্ষিণ পাশটা এখানে কাছে পড়ছে নাকি উত্তর পাশ কাছে পড়ছে, তাহলে দক্ষিণ পাশ যেহেতু কাছে পড়েছে তাহলে এর থেকে এ পর্যন্ত দূরত্ব বেশি না এর থেকে এ পর্যন্ত দূরত্ব বেশি, তাহলে এই নিচের অংশ দূরত্ব কম হলে দ্রাঘিমাও কম হয়, তাহলে আপনার থেকে ওর যদি আমার 2 হাত হয় ওর তাহলে কি হবে 3 হাত বা 4 হাত হবে, তাহলে এখান থেকে এখানে দূরত্ব যেহেতু কম তাই দ্রাঘিমাও কম, এখানে 20 ডিগ্রি এখানে গিয়ে 23 ডিগ্রি এখানে গিয়ে সেটা 26 ডিগ্রি, বুঝছে, তাহলে তার জন্য নিচের অংশ এই যে বাংলাদেশ সর্ব দক্ষিণের স্থান সেরাদ্বীপ, কি নাম সেরাদ্বীপে কত ডিগ্রি বলেন 20 ডিগ্রি 34, আর পঞ্চগড়ে হচ্ছে 26 ডিগ্রি 38, তাহলে আপনারা এখন কিন্তু একটা জিনিস পেয়ে গেছেন, বলেন কক্সবাজার কত ডিগ্রিতে অবস্থান করে সর্বপ্রান্তের বিন্দুটা, কক্সবাজার দ্রাঘিমা কত 20 ডিগ্রি 34, আর বাংলাদেশ সর্বোচ্চ উত্তরের জায়গা পঞ্চগড় বাংলা বান্ধা জাইগির জোত নামক জায়গা, তার দ্রাঘিমা কত বলেন 26 ডিগ্রি 38, এবার আসেন এটা 90 ডিগ্রি, তাহলে এখানেই 90 ডিগ্রি কেন্দ্রটাই 90 ডিগ্রি, এইদিকে হয় কমবে না হলে বাড়বে, এই তো একটা ঘটনা, তাহলে ধরেন এটা যদি 90 হয় তাহলে এখানে 88 ডিগ্রি হবে, কেন 88 হবে দেখেন এটা মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার এই পাশটা কাছে নাকি এই পাশটা কাছে, এই যে এই আগের অংশটা কাছে পশ্চিম অংশটা, তাহলে যদি কাছে হয় দূরত্ব কি হবে কম হবে, তাই এখানে 88 এখানে 90 এখানে গিয়ে 92 ডিগ্রি 4, এতদিন মুখস্থ করে আসছে এখন এটাই সত্য কথা, তাহলে 88 ডিগ্রি 0 এখানে 90 ডিগ্রি এখানে 92 ডিগ্রি 4 দেখছেন, পারবেন না এখন বলেন, তাহলে বাংলাদেশ অবস্থান বলেন 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38, আর 28 ডিগ্রি 01 থেকে 92 ডিগ্রি 4 বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক শেষ, এবার নিচে দুটো লিখবেন। আচ্ছা কোনো প্রশ্ন আছে কি কারণ মাথার মধ্যে যাচ্ছে, বাসায় গিয়ে একবার পড়বেন তাহলে নিচে যাবেন, হ্যাঁ তাহলে আপনার যে স্যাররা যে পড়াইছে সেই স্যাররাও এরকম জানে না, এই জন্য বলবেন তাহলে আপনার মাথায় ঢোকে না, হ্যাঁ পাহাড় পর্বত আছে এটা শেষ হয়নি, নিচে লিখবেন একটু বাংলাদেশের অবস্থান লেখেন, আচ্ছা আবার অবস্থা কি আপনি শেষ হয়েছে শুরুই হয়নি, তাহলে কিন্তু বৃষ্টি লাগবে, আল্লাহ বাংলাদেশ কি আছে, আচ্ছা আমি একটু লিখি বাংলাদেশ অবস্থানটা লাগবে না, আচ্ছা বাংলাদেশের আমার তো ভালো হয়নি মানে দুটো একটু লিখবেন, বাংলাদেশ একটা আঁকবেন, বাংলাদেশের অবস্থান পরিচিতি লিখবেন, শিরোনাম দিবেন বাংলাদেশের অবস্থান পরিচিতি, বা ভৌগোলিক পরিচিতি দিচ্ছেন না, বাংলাদেশের অবস্থান পরিচিতি, আপনি জামাই হাতে মায়ের খাবেন 3 বার বলছি এরপর আবার বলতে বলছি, সভ্য সমাজের মানুষ বাধ্য করে না, আচ্ছা ওখানে একটু লিখবেন বাংলাদেশের মানচিত্র এঁকেছেন মেজর জেমস রেনেল, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেন, ও দেখেন কলমের উল্টা দিক থাকতেছে ব্যাক করে, বাংলাদেশে আঁকতে পারে না, কি আফ্রিকান না জাপানিয়ান, আর তারপরে কি একটু আইডিয়া রাখতেই হবে নাকি, হ্যাঁ মাসুদদের ভোলা দ্বীপ আঁকছে জানেন, আঁকছেন না একটা মোটামুটি, আমাদের তো হয়নি, আপনি আবার এটা দিকে আঁকতেছেন, এরকম হবে না প্রমোদ চৌধুরী প্রথম চৌধুরী একমত চৌধুরী হয়ে যাবে, হ্যাঁ বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস রেনেল, এটা লিখবেন, হ্যাঁ লিখবেন না বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করছে, বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস রেনেল, বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস রেনেল, বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস রেনেল, হ্যাঁ রেনেল মেজর জেমস রেনেল, বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস কি বলেন রেনেল, রেনেল লিখছেন,
আচ্ছা এইদিকে দেখেন এবার। এই বাংলাদেশের উপরের দিকে কি বলেন? উত্তর। নিচের দিকে কি? দক্ষিণ। হাতের ডান পাশ কি? পূর্ব। বাম পাশ কি বলেন? পশ্চিম। বাম পাশ কি? পশ্চিম। আচ্ছা একটু লিখেন, উপরে উত্তর, নিচে দক্ষিণ, হাতের ডান পাশ পূর্ব, বাম পাশে কি? পশ্চিম। উপরে উত্তর, নিচে দক্ষিণ, হাতের ডান পাশ পূর্ব, বাম পাশ কি? পশ্চিম। তাহলে বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ। আপনার ম্যাপের পাশে লিখবেন পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পশ্চিমে আছে ভারতের কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। উত্তরে আছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। বাংলাদেশের পশ্চিমে আছে ভারতের একটাই রাজ্য, নাম তার পশ্চিমবঙ্গ। উত্তরে আছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। দক্ষিণে আছে বঙ্গোপসাগর। দক্ষিণে বঙ্গোপসাগর, শুনছিলেন মিয়ানমার আছে তো কি আছে? বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, উত্তরে আছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। মিয়ানমার কি এখানে আছে? মিয়ানমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। এখন এই পর্যন্ত যেহেতু আছে এই জন্য তো এদিকে দক্ষিণ একটু ধর, কিন্তু মিয়ানমার এই দিকেই আছে। এই মিয়ানমার দেশটা এখানে, কিন্তু এটা কিন্তু তার স্থল সীমা নয়, এগুলো হচ্ছে তার সমুদ্র সীমা। বুঝছেন না? বাংলাদেশ সমুদ্র সীমা কত? 1,18,813 বর্গ কিলোমিটার। তাহলে একটু লিখছেন। আমি সাধারণ জ্ঞান যতদিন ধরে পড়াই ততদিনে আপনাদের এসএসসি পরীক্ষা দেওয়ার সময় লাগছে কত বছর? তাহলে 2012 সালে ক্লাস নেই, নভেম্বর মাস থেকে। 2021 সাল, 12, 13, 14, 15 গুণেন তো কয় বছর? 12 থেকে 21, 10 বছর চলে আমার ক্লাস। চিন্তা করেন এতদিনে আপনার আপনার স্কুল জীবন কাটাইছেন, এতদিন এই জিজ্ঞাসা কাটাইছেন, তারপরেও যদি না জানি কোথায় মিয়ানমার আর কোথায় আমি, ঝামেলা আছে। নিচে লিখবেন, একটু দ্রুত লিখবেন। এই অবস্থান লিখেছেন। আপনার এখানে তো প্রশ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে বাংলাদেশের উত্তরে কোন কোন রাজ্য রয়েছে ভারতের, তাহলে উত্তরে আছে কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। পূর্বে কি আছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম আর হচ্ছে মিয়ানমার। আচ্ছা এরপরে একটু লিখবেন আপনারা যেটা আমাদের লাগবে, বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য লিখবেন একটু দ্রুত। তাহলে বাংলাদেশের অবস্থান পরিচিতির অবস্থান দেখলাম, এবার সীমান্ত। ওই যে সিট মানে 7 সিস্টার এগুলো পড়াচ্ছি না, এগুলো ভারতের, এগুলো সিট পড়ানো পরে। সীমান্ত দৈর্ঘ্য লিখবেন, কারণ সময় কম আছে তো অনেকগুলো পড়াবো। সীমান্ত দৈর্ঘ্য, দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের সীমানা রয়েছে দুটি দেশের সাথে। বাংলাদেশের সীমানা রয়েছে দুটি দেশের সাথে। লিখছেন? বাংলাদেশ সীমানা আছে দুটি দেশের সাথে, এক ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এগুলো করা যাবে না, যদি কোনো হাই ওঠে এটা ন্যাচারাল একটা বিষয়, হাই আসতেই পারে, কিন্তু মুখে হাত দিতে হবে, সাউন্ড করা যাবে না। ইভেন আমি ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট পয়সা কিন্তু হাই উঠছে, আমি মুখ হাত দিচ্ছি, তারা বলছে স্যার সে সরি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। ও স্যার সে সরি, আমার সরি বলতে হবে হাই উঠলে। তাহলে ইংলিশটা কতটুকু ভদ্র হইলে আপনি একটা মানুষ হাই উঠলেও বা হাসি দিলেও ওরা বলে সরি। আমরা বলি আলহামদুলিল্লাহ, ভাইয়া রহমতুল্লাহ বলি না, তারপরেও ওরাও বলে যারা বিদেশ থাকে, তারপর সরি বলে, সরি। হ্যাঁ বলে, এগুলো ম্যানার শিখতে হবে। ভালো জায়গাতে আপনি যাবেন, এমনি এমনি ভালো জায়গাতে আপনি সম্মান পাবেন না তো। আচ্ছা বাংলাদেশ সীমানা আছে কয়টা দেশে বলেন? দুইটা দেশে, একটা ভারত আর একটা কি? মিয়ানমার। একটা ভারত আর একটা মিয়ানমার। আচ্ছা নিচে আমরা একটু লিখবো, বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। কি নদী? নাফ নদী। দৈর্ঘ্য হলো, নদীর দৈর্ঘ্য হলো
56 কিমি। বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী, দৈর্ঘ্য হলো 56 কিমি। বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। আপনি লিখেন না কেন? বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী, দৈর্ঘ্য কত? 56 কিমি। নিচে লিখবেন বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে, ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙ্গা নদী। বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙ্গা নদী। বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙ্গা নদী। দৈর্ঘ্য হচ্ছে 38 কিমি। 38 কিমি সাতক্ষীরা। 38 কিমি সাতক্ষীরা। তাহলে হারিয়া ভাঙ্গা নদী কোন জেলার সীমানা আছে বাংলাদেশে বলেন? সাতক্ষীরা। নাফ নদী কোন জেলার সীমানা আছে? কক্সবাজার। কোন জেলার সীমানায়? তাহলে বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙ্গা নদী। বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। কি নদী? নাফ নদী। লিখছেন? এবার লিখবেন বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র বৃহত্তম দ্বীপ দক্ষিণ তালপুট্টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র বৃহত্তম দ্বীপের নাম দক্ষিণ তালপুট্টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র বৃহত্তম দ্বীপের নাম দক্ষিণ তালপট্টি। একমাত্র বৃহত্তম দ্বীপ। বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র বৃহত্তম দ্বীপের নাম দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তাল বিরোধ মানে দ্বন্দ্ব রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব রয়েছে যে দ্বীপ নিয়ে, দ্বীপের নাম দক্ষিণ তালপট্টি। অপর নাম, এই দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা, পূর্বাশা অথবা নিউ মুন। লিখেই তো দিয়েছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ বা কনফ্লিক্ট রয়েছে বা দ্বন্দ্ব রয়েছে যে দ্বীপ নিয়ে, তার নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এর অপর নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর। পূর্বাশা বা নিউমুর। অবস্থান হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়। হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়। অবস্থান হচ্ছে হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়? হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনাদের জিকে ক্লাস কে নেন নিত? ও লাবণী ম্যাডাম অনেক ভালো পড়ায়। স্যার আপনিও ভালো করেন। না আমি ভালো পড়াই না, আমি তো আপনাদের সব কাজ নিয়ে করতেছি। আসলে আমার ভালো লাগতেছিল ক্লাস না হতে, মনোযোগ নাই। অনেক ভালো পড়ায়, অনেক। ঠিক আছে, আগামী ক্লাস থেকে আমি আবার আসবো, সমস্যা নেই। অপর নাম পূর্বাশা বা নিউমুর। অপর নাম কি বলেন? অপর নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর। অবস্থান হচ্ছে হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা জেলায়। কোন জেলায় বলেন? আচ্ছা, এরপর নিচে একটু লিখবেন বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী স্থান মংডু ঘুমধুম। দুটা স্থান, মংডু এবং ঘুমধুম। প্রশ্ন আসে যে মংডু কোন দেশের দুটা সীমান্তবর্তী দেশের মধ্যে অবস্থিত? বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী স্থানের নাম মংডু আর এটা হচ্ছে ঘুমধুম। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী স্থানের নাম হচ্ছে মংডু আর হচ্ছে ঘুমধুম। মংডু আর হচ্ছে ঘুমধুম। মংডু আর কি বলেন? সীমান্তবর্তী স্থানের নাম হচ্ছে মংডু আর একটা নাম হচ্ছে ঘুমধুম। মংডু আর একটা হচ্ছে ঘুমধুম। মংডু আর হচ্ছে ঘুমধুম। লিখছেন? হ্যাঁ হ্যাঁ, একটু লিখবেন। বাংলাদেশের সীমান্ত বাহিনীর নাম, সীমান্ত বাহিনীর নাম, এটা একটু লিখে রাখেন। সীমান্ত বাহিনীর নাম বিজিবি। বাংলাদেশ সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিবি। 2011 সালে এই নামকরণ হয়। কত সালে? কারণ 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়েছিল, তো বিডিআর এর নামই পরিবর্তন করে 2011 সালে নামকরণ করা হয়েছে বিজিবি। বিজিবির পুনরূপ হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ। তাহলে বিজিবির পুনরূপ কি? বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ। এরপর হচ্ছে মিয়ানমারের
সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি, পূর্বে নাম ছিল লুসাকা। এটা লাগবে না। বিজিপি বর্ডার গার্ড পুলিশ। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি? বর্ডার গার্ড পুলিশ। ভারতের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম রেঞ্জার্স। পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স। বাংলাদেশের বিজিবি, মিয়ানমারের হচ্ছে বিজিপি, ভারতের হচ্ছে বিএসএফ, পাকিস্তানের হচ্ছে রেঞ্জার্স। এগুলো আপনাদের জানা জরুরি যে কোন দেশের বর্ডার প্রোটেক্ট করে কারা। রেঞ্জার্স হচ্ছে পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম। ওই যে আপনারা বাজরাঙ্গি ভাইজান মুভি দেখছেন না, যে সীমান্ত প্রহরীরা যে ওই যে মানে সালমান খানকে ধরে না, ওরাই হচ্ছে রেঞ্জার্সের বাহিনী। কোন বাহিনী? রেঞ্জার্স। আচ্ছা, আবারও যে দেখলেন ভারতের সীমান্তে যারা আছে দেখবেন ওরা হচ্ছে বিএসএফ। ওদের কি বলে? বিএসএফ। বাংলাদেশে মারতেছে না গুলি করে বিএসএফ। আমাদের হচ্ছে বিজিবি। মিয়ানমারের নাম কি বলেন? বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স, রেঞ্জার্স। তাহলে আমাদের উপমহাদেশে যে 4টা দেশ ছিল, 4টা দেশের সীমান্ত বাহিনীর আগে জানতেন? তাহলে বাংলাদেশ জানতেন মনে হয়। তাহলে এগুলো জানা দরকার আছে না? এগুলো দরকার আছে রাজনীতিতে। আচ্ছা, আমাদের এরপরে আমাদের একটু লিখবেন যেটা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তাহলে মোট সীমান্তবর্তী জেলা 32টি। মোট সীমান্তবর্তী জেলা বাংলাদেশের 32টি। মোট সীমান্তবর্তী জেলা বাংলাদেশের 32টি। তাহলে আমাদের কয়টা দেশের সীমানা আছে? 2টা দেশ। তাহলে ভারতের সাথে 30টি। তাহলে ভারতের সাথে হচ্ছে 30টি। তাহলে মোট সীমান্ত বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা। প্রথম জেলা হয়েছিল 1666 সালে, চট্টগ্রামকে জেলা করা হয়েছিল। পরবর্তী মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের জেলা ছিল হচ্ছে 17টা। কয়টা? মুক্তিযুদ্ধের পূর্বে ছিল জেলা ছিল, বৃহত্তম জেলা ছিল 17টা। মুক্তিযুদ্ধের সময় জেলা হয়েছিল 19টি এবং পরবর্তী 1984 সালে বাকি 19টি জেলা থেকেই ওই 17টি জেলাকে ভেঙেই 64টি জেলা করা করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তাহলে বাংলাদেশের প্রথম জেলার নাম চট্টগ্রাম। এখন মোট জেলা আছে 64টা। মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল 19টি। কয়টি জেলা ছিল? 19টি। তাহলে এই যে 64টা জেলার মধ্যে মোট সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। ভারতের সাথে সীমানা আছে কয়টা? 30টা। মিয়ানমারের সাথে সীমানা রয়েছে 3টি। মিয়ানমারের সাথে সীমানা রয়েছে কয়টি? 3টি। মিয়ানমারের সাথে সীমানা রয়েছে কয়টি? 3টি। সেগুলো হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। তাহলে মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। ভারতের সাথে সীমানা রয়েছে 30টি। মিয়ানমারের সাথে রয়েছে 3টি। প্রশ্ন আসবে নিচের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত নেই? তাহলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। মেডিকেলের প্রশ্ন ছিল পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি? 3টি। সেগুলো কি? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙ্গামাটি, বান্দরবান কি? খাগড়াছড়ি, রাঙ্গামাটি। তাহলে পার্বত্য চট্টগ্রামের ইয়া ছিল। আচ্ছা, যদি 32টা হয় তো এখানে 30টা, ওখানে 33টা হয় তখন এটাই তো ভারত একটা তো 2 জায়গায় আছে। কোরটালি, রাঙ্গামাটি, ভারত, মিয়ানমার। ওর যে 2টা বয়ফ্রেন্ড, উভয় দেশের সাথে সীমানা রয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম, কখন অঙ্কটা ভুল হয় মানে কি বলি 2 আর 3 যোগ করলে, 2 আর 3 গুণ করলে কখন 5 হয়?
হ্যাঁ, তখন বলে হ্যাঁ এটা তো হবেই না। 2 আর 3 গুণ করলে তখনই 5 হয় যখন অঙ্কটা ভুল হয়, কিন্তু অঙ্কটা হয় না? তাহলে ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমানা রয়েছে রাঙামাটি জেলা। কোন জেলার? হ্রদের জেলা, বাংলাদেশের রাঙামাটি জেলা, পর্যটন জেলা রাঙামাটি জেলা না? আচ্ছা, আপনাদের ভালো করে পড়াই, এত ফাজলামি করতেছে, তাহলে ভালো করে পড়লে অনেক লিখতে হবে, কিন্তু সমস্যা নেই। লিখতে পারবেন? ব্যথা করবে না হাত পা? সমস্যা নেই। আচ্ছা, তাহলে মোট সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। ভারতের সাথে কয়টা? 30টা। মিয়ানমারের সাথে কয়টা? 3টা। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। আচ্ছা, ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা আছে কি? আসলে আপনাদের ভালো করে আমি পড়াতে চাই না, কারণ কি ভালো করে পড়াইলে আপনারা তো পরে জিদ ধরবেন আমাকে রেগুলার ক্লাস নিতে। আমি তো রেগুলার ক্লাস নেব না, সত্যি। আমি তো এই জন্য গল্প করে ক্লাস নিচ্ছি, কিন্তু আমি ক্লাস নিলে আমি তো আপনাকে পড়ার মতো পড়াইলে তা আপনার আমি এখন অব্দি ক্লাস নিয়েছি যতগুলো জায়গাতে, নিজের প্রশংসা নিজে করতে হচ্ছে। কেন কেন জানেন? ওই যে নিজের ঢোল নিজে পিটাইতে হয়, অন্যকে পিটাইতে দিলে হয় পিটাইতে পারে না, ফেটে ফেলে। তো সত্যি কথা বলতেছি, সেটা হলো মনোযোগ দিয়ে কাজ করলে না, মানে ক্লাস নিলে আপনারা তো পরবর্তী ইয়ে করবেন। এই জন্য তো ম্যাডামের ক্লাস ম্যাডামই তাহলে আমি ঠিক আছে ভালো করে পড়াবো, আপনারা কিন্তু আমাকে কখনো বলবেন না স্যার যে আমাকে দিতে হবে, তাহলে পড়াবো, ঠিক আছে? ওকে ফাইন। আর ক্লাস কিন্তু রেগুলার হয় না। হ্যাঁ, কোনোদিন বিজনেস পড়ায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ভালো করে পড়ে নেন। তাহলে সীমান্তবর্তী যা আমরা বলছি কয়টা বলেন? 32টা। তাহলে ভারতের সাথে কয়টা? 30টা। মিয়ানমারের সাথে কয়টা? 3টা। তাহলে একমাত্র জেলা যেটা উভয় দেশের সাথে সীমানা আছে, নাম কি? রাঙ্গামাটি জেলা। ওকে ফাইন। এরপরে আর লিখবেন একটু। এটা প্রশ্ন আসে, রাষ্ট্রীয় বনভূমি নেই, রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে, এই 64টা জেলার মধ্যে 29টি জেলায় রাষ্ট্রের কোনো বনভূমি নেই। যেমন পার্বত্য চট্টগ্রামে যা দেখেন সরকারের বনভূমির ইয়া করা আছে, এটা সরকারি প্রজেক্ট, কিন্তু এই 29টি জেলায় কোনো কি নেই? রাষ্ট্রীয় বনভূমি নেই। তাহলে বলেন 64টি জেলার মধ্যে রাষ্ট্রীয় বনভূমি নেই কয়টা জেলায়? লিখবেন উপকূলীয় জেলা। উপকূলীয় জেলা বাংলাদেশের উপকূল। উপকূল বললে আমরা কি বোঝাই? বাংলাদেশ যে বৃহত্তম নদীগুলো আছে, নদীর তীরবর্তী জেলাগুলোকে কি বলা হয়? উপকূলীয় জেলা। তাহলে উপকূলীয় জেলা আছে বাংলাদেশের 19টি। কয়টি জেলা আছে? 19টি। আচ্ছা, এবার মুক্তিযুদ্ধের সময় আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে 1971-এ, এই মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল হচ্ছে 19টি। মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল হচ্ছে 19টি। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী 20তম যে জেলাটা হয়েছে সেই জেলার নাম জামালপুর। এটা কি জানেন? জানেন? আমি সামনের জিজ্ঞেস করে দেখে যে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম জেলা কোনটা হয়েছে? জামালপুর। কোন জেলা? তাহলে আসবে না। হ্যাঁ, আচ্ছা, মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে 19টি জেলা ছিল। বাংলাদেশের বৃহত্তম জেলা, তাহলে এই বৃহত্তম জেলা কেন বলেছি? যেমন বগুড়াকে ভেঙে বগুড়া জয়পুরহাট হয়েছে, তাহলে ঢাকাকে ভেঙে মানিকগঞ্জ হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে, নরসিংদী হয়েছে। তাহলে এগুলো কি বৃহত্তম জেলা ছিল? তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা ছিল 17টি। কতটি জেলা? 17টি। উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা। উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা অর্থাৎ উপকূল তীরবর্তী, আবার প্রচুর পরিমাণে বনভূমি আছে উপকূলের। সেই উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা হচ্ছে 10টি। কয়টা জেলা আছে বলেন? তাহলে উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা কয়টি? 10টি। পর্যাপ্ত বনভূমি রয়েছে, পর্যাপ্ত বনভূমি রয়েছে 7টি জেলায়। তার মধ্যে সবচেয়ে বেশি আছে বাগেরহাট। সবচেয়ে বেশি আছে বাগেরহাট। পর্যাপ্ত বনভূমি রয়েছে 7টি জেলায়, সবচেয়ে বেশি আছে বাগেরহাটে। পর্যাপ্ত বনভূমি রয়েছে মানে 7টি জেলাতে। অর্থাৎ আমরা জানি কিনা জানি না, ফাওয়ের মানে ফরেস্ট রিপোর্ট অনুযায়ী, ফরেস্ট মানে বুঝি তো, বনভূমি রিপোর্ট অনুযায়ী একটা দেশের মোট বনভাগে 25% থাকা উচিত। কত শতাংশ বনভূমি থাকা উচিত? পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি আছে রাশিয়াতে। কোন দেশের বনভূমি আছে? রাশিয়াতে। আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে ভুটানে, প্রায় 70% বনভূমি। কত শতাংশ? তাহলে আমাদের দেশেও বনভূমি আছে, সেই বনভূমির পরিমাণ হচ্ছে 17.62%। তাহলে বনভূমি
যে কোনো দেশের আয়তনের মোট কত শতাংশ বনভূমি থাকতে হয়? 25। পৃথিবীর সবচেয়ে বড় ভূমি আছে কোন দেশে? রাশিয়াতে। ভুটানে কত শতাংশ আছে? 70%। বাংলাদেশে কত শতাংশ আছে? 17%। আচ্ছা, এই যে 17% আছে, 25%-এর উপরে বনভূমি রয়েছে 7টি জেলায়। কয়টা জেলায়? সবচেয়ে বেশি বনভূমি আছে বাগেরহাটে। তাহলে বাংলাদেশের এককভাবে সবচেয়ে বেশি বনভূমি আছে কোন কোন জেলাতে? বাগেরহাট। দেখছেন, এই যে আমি আপনাকে বললাম যে যখন আমি ভালো করে পড়াবো তখন আপনি আগের থেকে পড়া ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, আমি বুঝতেছি আপনি। তাহলে আপনাদের ভালো করে পড়ালেই তো জানলাম। আচ্ছা, এরপরে আর বুঝে ওখানে আপনার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি, পৃথিবীতে দেশ আছে 195। এই 195টা দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে রাশিয়াতে। রাশিয়াতে। আচ্ছা, এরপরে হচ্ছে বলছি কি, দক্ষিণ এশিয়ার 8টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তাহলে হ্যাঁ, রাশিয়াতে মনে হয় 75% উপরে আছে, আমার এক্সাক্ট জানা নাই কত পার্সেন্ট আছে। আর ভুটানে তো 70% বললাম, আর বাংলাদেশে বলছি 17.62। আচ্ছা, তাহলে ভুটানে হচ্ছে বাংলাদেশ, ভুটান হচ্ছে একমাত্র দেশ যেটা কার্বনের প্রভাব মুক্ত দেশ। কি বলেন? কার্বনের প্রভাব মুক্ত দেশের নাম কি? ভুটান। কারণ ওখানে মেশিন কলকারখানা খুব কম, নাই বললেই চলে। ধোঁয়া না হলে কার্বন আসবে কই থেকে? হ্যাঁ। তো এবং এরা, আমরা যেমন কীটনাশক ব্যবহার করি, ওরা জৈব সার ব্যবহার করে। এবং ওই দেশের সবগুলো নারীরা, যে কোনো গাড়ি চালাচ্ছে নারী, প্লেন চালাচ্ছে নারী, দেখবেন রেস্টুরেন্ট চালাচ্ছে নারী, শপিং মল চালাচ্ছে নারী, সিকিউরিটি নারী। কারণ ছেলের তুলনায় মেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি। আমাদের দেশের মেয়েরা কোনো দিক দিয়ে যাইতে ভয় পায়, আর ওদিকে ছেলেরা ভয় পায় যে না, জঙ্গল দিয়ে যাবো না, অনেক মেয়ে আছে। হ্যাঁ, এবং দেখেন যা বর্তমানে ভুটানের রাজা, তার নাম জিগমে খিচার ওয়াংচুক। কি নাম বলেন? তার বউ হলো 5টা। মানে ওদের দেশের নিয়ম হলো যে একটা, ধরেন একটা ঘরে বিয়ে করছে, একটা ঘরে আরো 4টা মেয়ে আছে, ওই 4টাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ প্রত্যেকটা, আচ্ছা আপনারা এখানে যা আছেন প্রত্যেকটা নারী চায় কিনা বলেন? সঙ্গী চায় কিনা? সেটা সব প্রাণী চায়। সাপ হলে সাপও চায়, ওই আপনার ব্যাঙ, কুকুর, যাই হোক সবাই চায়। মানুষ, যত প্রাণী আছে পৃথিবীতে, মাকলুকাত আছে 18,000। কত হাজার? এই 18,000 মাকলুকাতই তার সঙ্গী চায়। তাহলে মানুষ চাইবে না কেন? তাহলে ওই মেয়েরা কি কি দোষ করছে, তারা কেন জামাই চাইবো না? চাইবে না? বলে ওরা কি সুন্দর না? যেমন ওরা সবাই সুন্দর। ভুটানের মানুষ কিন্তু আমাদের মতো এরকম ইয়া নাই, শ্যামা নাই, ইয়ে নাই, ওইরকম নাই। ওরা সবগুলো একই সাইজ সাদা, খালি নাকগুলো একটু, ঠিক আছে? তো ওই ভুটানের হচ্ছে এরকম মেয়েরা, ভুটান, চীন, এগুলো মেয়ে তো একই কালার, মা মেয়ে একই সুন্দর, বোঝা যায় না। ভুটানের ওইরকম নিয়ম হচ্ছে এরকম যে একজন বিয়ে করবে, ওর সাথে আরো যেগুলো আছে চালাইতে, না হলে বাকিগুলো কে বিয়ে করবে? তা আমরা মাঝে মাঝে অন্য কেউ, মানে কি ধরেন আপনার, আমাদের দেশের জনসংখ্যার হার হচ্ছে 100.2 হলো পুরুষ, নারী হচ্ছে 100 জন। আর ওই দেশের হচ্ছে এরকম, পুরুষ 100 ইস্টু নারী হচ্ছে 500। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এখন বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে 60% মেয়ে ভর্তি করা হয়, জাহাঙ্গীরনগর। এবং যারা একটু চালাক তারা 3-4টা গার্লফ্রেন্ড পায়, তারা একটু বোকা তারা একটা পায়। মানে 4-5টা কেমনি পায়? ধরেন এক ফার্স্ট ইয়ার পর একটা চালাইছে, ব্রেকআপ হয়েছে, ওটা আরেকজনের হয়ে গেছে, আবার আরেকজনের ব্রেকআপ হয়েছে, ওটা ওর সাথে হয়ে গেছে। তাহলে দেখেন একটাই, একজনের 2টা হলো না, একটা গেল আরেকটা আসলো, আবার ওরও তো তাই হইলো, একটা গেল আরেকটা আসলো, একজনই 2টা 3টা জায়গা 4টা জায়গা হচ্ছে না? এবং এখনো কিন্তু বাংলাদেশে একটা প্রচলন আছে, জাহাঙ্গীরনগর মেয়েদেরকে ভালো, মানে ভালো ফ্যামিলি গুলো বিয়ে করতে হয়। এখন তাই না, অনেক ভালো ফ্যামিলি আছে এখনো। ওই যে আগের যে একটা 90 সালের দিকে স্বৈরা শাসকের নাকি কোন সময় যেন একটা ছেলে 100 জন নারীদের ধর্ষণ করছিল জাহাঙ্গীরনগরের সাথে। এরকম একটা কাহিনী ঘর প্রচলিত আছে, যেন মেয়েদের ভয় দেয় না। ভালো না, কিন্তু খারাপ না, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খারাপ না। মানে এখন তো আর সভ্য সমাজ মানে না, ঠিক আছে না? আগে তো মেয়েদের পড়তেই দিত না। আপনি জানেন কিনা জানি না, ছোট একটা মেসেজ দিই। 1927 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তরুণ কলকাতা থেকে আসলেন। আসার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 26 সালে আসলেন। আসার পরে 26 সালে আসার পরে তিনি ওইদিকে ঢাকাতে আসেন, ঘুরতেছেন। হঠাৎ করে তখন 27 সাল কাল পড়ছে, তারা তো দেখেন এরকম শীতের সকাল, ইউনিভার্সিটি নতুন বছর চালু হয়েছে না, তা ভাবলো যে এই নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, একটু ঘুরি। আমরা যাই না কোথাও গেলে ঘুরতে যাই না, সেলফি তুলি, কারণ সেলফি তুলতো না মানুষ, এমনি ঘুরতো। তো উনি ঘুরতে ঘুরতে দেখলেন একটা মেয়ে বসে আছে সুন্দর। তখন বলছে এত ছেলে, একটা মাত্র মেয়ে। তখন তিনি
কাছে যেতে চাইলেন, তার বন্ধুরা বললো দাঁড়াও, যাওয়া যাবে না কাছে। বলছে কেন? বলছে এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম হলো কোনো মেয়ের সাথে কোনো ছেলে কথা বলতে পারবে না। বলে আমি মানি না এই নিয়ম। তক্কাল করলো না, তিনি কথা বললেন। বললো তোমার নাম কি, আপনার নাম কি? তো বললো, উনি নাম বললো। বলছে আপনি কোন বিভাগে পড়েন? বললো আমি গণিত বিভাগে পড়ি। তো আচ্ছা, তাহলে তো আপনি বেশ মেধাবী, এগুলো অনেক কিছু বললো। বলার পরে আরো অনেক কথাবার্তা বললেন। এই কথাটা আড়াল থেকে চুপি চুপি ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দেখলেন এবং পরবর্তী তিনি একটা আইন জারি করলেন যে এই যুবক যেন কখনোই এই বিশ্ববিদ্যালয়ে আর কখনোই প্রবেশ করতে না পারে। পরবর্তী দেখেন ওই যুবকটারই কিন্তু কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই যুবকটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে ডক্টর ডিগ্রি দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, আমাদের কাজী নজরুল ইসলাম। তিনি যাকে দেখে প্রেমে পড়েছিলেন তিনি হচ্ছে ফজিলতুন্নেসা জোহা। 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MA ডিগ্রিতে গণিতে ভর্তি হয়েছিলেন ফজিলতুন্নেসা জোহা। এবং সাময়িকভাবে তাকে কাজী নজরুল ইসলাম অনেক ভালো লাগছিল, কিন্তু তাকে পাত্তা দেয়নি কাজী নজরুল ইসলামকে। না দিলে কাজী নজরুল ইসলামের পরবর্তী বন্ধুর নাম কাজী মোতাহার হোসেন। ওই মোতাহার হোসেনের চাচাতো বোন ছিল ফজিলতুন্নেসা জোহা। এবং কাজী মোতাহার হোসেনের মানে সে কয়েকবার চিঠি দিছে, কিন্তু ফজিলতুন্নেসারে কখনোই দেওয়ার সাহস পায়নি। 7টা চিঠি লিখে 6টাই দিয়েছে কাজী মোতাহার হোসেনের, আর একটা দিয়েছিল ফজিলতুন্নেসা। যখন ফজিলতুন্নেসা বাংলা থেকে ইংল্যান্ডে লন্ডনে পড়াশোনা করতে যাচ্ছিল উচ্চতর গণিত মানে উচ্চতর ডিগ্রি নিতে, তখন দিয়েছিল। সেটাই বর্তমানে আমরা যে কবিতাটা পড়ি, বর্ষা বিদায় প্রিয় মতিহার, বুকের বাম পাশে দেখবেন কষ্টের একটা চিঠি আছে, আর সার্চ দিবেন দেখবেন আবৃত্তি একটা শোনা যায়। ওটাই সেই চিঠি যেটা ফজিলতুন্নেসাকে লিখেছিলেন তিনি। এবং পরবর্তী উনি লন্ডনে যায় এবং ওখানে গিয়া সিলেট প্রবাসী জোহারে দেখা তার ভাল লাগে, প্রেমে পড়ে। পরে কিন্তু জোহারে বিয়ে করে, এই জন্য নাম ফজিলতুন্নেসা জোহা। বুঝছে কোন কণ্ঠ গেলাম না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা এরপরে আসেন তো, তাহলে বাংলাদেশের পর্যাপ্ত বনভূমি আছে 7টি জেলাতে। লিখবেন বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা, বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা, দ্রুত একটু লিখবেন। বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে 7টি। বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে 7টি। প্রথম হচ্ছে মাগুরা, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা আর সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। আমরা একটা টেকনিকে পড়াতাম সিরাজ, আমরা না মানে পোলাপান, দুষ্ট পোলাপান একটা টেকনিক বানাইছে। সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, মাগুরা, লালমনিরহাট, গাজীপুর, রাতে হচ্ছে রাজশাহী, জতে জয়পুরহাট। 7টা জেলা আছে। শীতে সিরাজ, রাতে রাজশাহী, জতে জয়পুরহাট, চুয়াতে চুয়াডাঙ্গা, মাতে মাগুরা, রাতে লালমনিরহাট, গাতে গাইবান্ধা। হ্যাঁ সম্পূর্ণ ওরে বাবারে, কাগজ কলমে তো স্বীকৃতি তো তোমার মানা লাগবে না। তাহলে বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা প্রথম কোনটা? মাগুরা। সর্বশেষ কোনটা? এই নিরক্ষর মুক্ত জেলা কি বোঝো? মানে যে স্বাক্ষর দিতে পারে, ওরা তো পারতেই পারে, শিখাইতেই পারে সব মানুষকে ধরে ধরে। যা উপজেলা আদমশুমারি করে না, প্রত্যেক লোককে ধরে ধরে সাক্ষরতা শিখাবে, এরাই নিরক্ষর মুক্ত বলে। তাহলে জোর করে এরা ব্যাক করলে বাংলাদেশের মানুষ যদি না মানে 100% শিক্ষিত হইতো, তাহলে তো আমরা হচ্ছে সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশ হয়ে যেতাম, ফিনল্যান্ডের মতো দেশ। আমরা তো নই, আমরা তো শিক্ষিত মানুষও শিক্ষিত না, অশিক্ষিত। কাজ করবার কি শিক্ষিত? একজন মানুষ অনার্স মাস্টার্স ইউনিভার্সিটিতে করছে, একটা মুখ মুইসা টিঠু ঠাম করে ফেলে দিয়ে চলে গেল। ওই মানুষটাই লন্ডনে যাওয়ার পর ঠিকই খুঁজবে কোথায় আছে রে বাবা, জরিমানা হবে $100, 100 রিঙ্গিত, দরকার নেই। তাহলে শিক্ষিত মানুষ। আচ্ছা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আচ্ছা তোমাদের বয়স কত? 17-18 বছর। তোমাদের আব্বুদের বয়স অনেকেরই আছে না 40-42 বছর। আর তোমাদের আব্বুর বয়সে মানুষ তোমাদের ফটফট করে দেখে কিনা বলো তো? আচ্ছা দেখে না? না একজন দেখেনি, কোনোদিন দেখেনি না? তাহলে বলো তো তুমি বাংলাদেশের মানুষ।
আচ্ছা আচ্ছা, শিক্ষিত মানুষ ধরো 40-42 বছর বা 30-35 বছর এরকম কেউ দেখেনি বলো? দেখছে দেখছে। তাহলে কি তুমিও তো একটা মানুষ, সেও তো একটা মানুষ, তুমি কখনো এরকম করে দেখছো? তাহলে সে তোমার দেখে কে? তাহলে ওই নীতি, ওই ইথিক্স বা নৈতিকতা তৈরি হয়েছে বলো? ছেলে আছে কি হ্যাঁ? আর ইদানিং একটা জিনিস আমি এই যে 12 সাল থেকে এখানে ফার্মগেটে ক্লাস নেই, আমি কখনোই দেখিনি যে আমাদের ছাত্রছাত্রীরা কোচিং করতে এসে একজন আরেকজন হাত ধরে ঘুরে বেড়ায়। আর আমি যত ছেলে মেয়ে দেখি 18-19 বছর হাত কমায় এরা ছাড়ে না, কি সহজ নিচ্ছে। গতকালকে আমি কাজ করতেছি কম্পিউটার, দেখলাম একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে, কি একটা ছেলে গাঁজা ফান্দা খায় লাগিয়েছে, হাত ধরে সুন্দর করে এইরকম করে আসতেছে, মনে হচ্ছে নিজেদের বেডরুমে যাইতেছে তারা। আরে বাবা তুই এটা রাস্তাঘাট, কত মানুষ আছে তো। পরে আমার মেয়েটা হাত ছাইরা দিল, দিয়া চুপ করে দূর দিল। আমার মনে হয় উনি অনলাইনে আমার ক্লাস করছে, কারণ আমি ইউসিসিতে অনলাইনে অনেক ক্লাস নিয়েছি, সবগুলো ব্যাচের ক্লাস কোনো না কোনো ভাবে নিছি। ওই যে 400-500 করে স্টুডেন্ট থাকে না, আমি এরকম স্ক্রিনে ক্লাস থাকে। আমার মনে হয় ওই মেয়েটা হোস্টেলে থাকে, ও আমার ক্লাস করে, না হলে ও আমারে দেখে হাত ছিটকে দেয়, আমি তো চিনি না, কিন্তু হাত ছিটকে দূর দিত। হ্যাঁ মনে হয় আরে তুমি যেটা করতে আসছো সেটাই করো না। আর আরেকটা বিষয় আমি বুঝি না, মানে একটা গান আছে বিখ্যাত, আমি আগে ভাবতাম মিথ্যা কথা, যে প্রেমের মরা জলে ডুবে না। এখন আমার মনে হয় প্রেমের মরা ওই রোদেও শুকায় না। কোথায় যেন আমি একদিন গেছি, যা দেখি কি রোদ ভাই, ঠাডা রোদ। ওই গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে রোদ হয় না, রোদের মধ্যে বৈশা একজন আরেকজন হাত ধরে বসে আছে। আমরা বিক্রি করে না, আমি ছায়াতে দাঁড়ায় মামাই দিকে আমরা কয় টাকা বলে? 5 টাকা। বলে এত কম টাকা বিক্রি করো, আমি 10 টাকা দিতেছি, ছায়াতে দিয়েছে একটা। তো 5 টাকা দিয়ে 10 টাকা দিলে খুশি দিয়ে দেবে না, বা 10 টাকা দিলে 20 টাকা দিয়ে দেখবেন আপনাকে স্যার বলে দিয়েছে। তা আমাকে দিয়ে গেল, আমি বললাম যে, আমাকে বলছে স্যার আপনার হচ্ছে এইখানে দাঁড়ায় আছেন, তাও ছায়াতে দাঁড়ায় আছেন, তাও গরম লাগতেছে। আর ওরা দেখেন রোদে সেই সকাল থেকে আমরা বেচতেছি, ওরা বসে আছে রোদের মধ্যে। আমি বললাম মামা ওই যে একটা গান আছে না, প্রেমের মরা মানে জলে ডোবে না, ওদের হচ্ছে প্রেমের মরা রোদে শুকায় না। আর প্রেমে পড়লে মানুষের মাথাটা আসলে কিছু থাকে না, একটা মানুষের সেন্স থাকে না। হ্যাঁ একজনের আমার সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তার মানে এই যে সবার সাথে একদম হাত ধরে ধরে যাইতে হবে এমন কোনো কথা আছে? হাত ধরে চিপাস বলি কত জায়গা আছে ভাই, এই যে বাংলাদেশে আর না তো। প্রেম খারাপ না, কিন্তু এগুলো প্রেম তো নিষিদ্ধ প্রেম, ইসলামে এগুলো সমর্থন করে না। ওয়েস্টার্ন কালচারে দেখে তাই। আচ্ছা এরপর আমরা একটু লিখবো ভাইয়া সীমান্ত। ও আচ্ছা ওইখানে আমরা গেল, এরপর লিখবো পার্বত্য চট্টগ্রামের জেলা। পার্বত্য চট্টগ্রামের জেলা, পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টি। কয়টি বলেন? 3টি। পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টি। আপনারা তো ভালো, এরকম কিছু করেন না। সীমান্ত মোট সীমান্ত দুর্গ, আপনারা এগুলো করেন না তাহলে জানি। I'm sure, I'm 100% sure ওই মেয়েকে ওই ছেলে জীবনে বিয়ে করবে না, ওই ছেলে ওই মেয়েকে বিয়ে করবে না। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138। বলেন আপনি চিকেন খেয়েছেন, আবার চিকেন খাবেন, খাচ্ছি খাবেন এই স্বাভাবিক। আপনি একটা প্যাকেট এখন চিকেন খেয়েছেন, আবার একটা খাবেন, এরপর আপনি অন্য কিছু খাবেন, একটু মিষ্টি খাবেন, খাওয়ার পরে পান খাবেন, ছেলেটা হলো বিড়ি খাবে, অন্য কিছু খাওয়ার চিন্তা করবেন না। পোলাপান এখন তো অনেক মডার্ন। আমি ওই যে গত বছর ক্লাস 9 নামছি, হঠাৎ করে আমার বলছে ভাই বিড়ি ধরাইছে, একজন এরকম করে একটু লজ্জা করতে গিয়া ওই হাতের মধ্যে বিড়ি ধরছে না, আগুন মানে বিড়ি বলতে সিগারেটকে বিড়ি বলা হয় এখন, আর সিগারেট বলা হয় না, কারণ মানুষ কারণ বিড়ি খায় না, যে সিগারেট ছাড়া তো আর বিড়ি পাওয়া যায় না, খুঁজে দেখেন তো। আগে তো বিড়ি পাওয়া যেত, আমরা দেখছি 2 টাকা পাইয়া, এখন তো পাওয়া যায় না, এই জন্য মানুষ সিগারেটকে বিড়ি বলে, এই জন্য আমি বলতেছি। তো এরকম করে হাতের মধ্যে লুকাতে গিয়া আগুনের ওই ইয়াটা হাতে লাগছে, তারপর বলছে বাইরে দেখে তুই হাতে লুকাইছো। আরেকজন বলছে ভাই আপনি খাবেন নাকি একটা ধরায়, কি বললাম। আচ্ছা এইটা যে সে বলেছে, আসলে তুমি কি মনে করো আমি তাকে বকা দেবো বা সে খারাপ বলছে? বলে নাই, কারণ অনেক টিচার আছে তোর সাথে খাই, যে আমি দেখছি তো আমাদের যে ইংলিশ বাংলার অনেক টিচার আছে, পোলা পান্ডে দিয়ে ক্লাস প্রাইভেট পড়ায়, বলে যা 2টা সিগারেট নে, তুই খাবি নাকি, খাওয়া একটা। তাহলে ওই ছেলে
ও তো বলে যা ইংরেজির স্যার খাইলো, বড় ভাই সে, মীর ভাইয়ের 1 বছর সিনিয়র, আর মীর ভাই খায় না, এটা কি বা বললে কি হবে, তাই না? এটা তো সত্য। ওর তো দিয়ে দোষ দিয়ে লাভ নেই, ও এরকম কারো না কারোর সাথে দেখছে যে হ্যাঁ অমুক টিচার বা অমুক ভাইয়া খেয়েছে, আর তাই তো খায় অনেক টিচার, আমি তো তাই দেখি, এই জন্য তো বলে এখন কিছু বলি না। বা ধরো একটা মেয়ে একটা ছেলের প্রপোজ, ধরো তোমাদের মধ্যে একজন আমাকে প্রপোজ করলো, এটা তো মাইন্ড করি না। কেন মাইন্ড করি না? কারণ অনেক টিচাররাও তো আছে এরকম প্রপোজ করে আবার পরে, ওই জন্য জানে যে ঠিক আছে মীর ভাই আমার ভালো লাগছে, আমি তো দেখছি আমার বান্ধবী ওই স্যার ইয়ে করছে, তা আমি করলে সমস্যা কি? এই জন্য আমরাও এগুলো মাইন্ড করি। গত বছরে একটা মেয়ে এরকম আমাকে 18তে মৌচাকে আমি ক্লাসে নিয়েছি, একটা মেয়ে আমাকে বলছে কেমন আছো তুমি? আমাকে তুমি না বলছো স্টুডেন্ট, বলছে হ্যাঁ, বলছে তুমি আমার তুমি তো বলতেছো কেন? তোমার তো আমি তুমি ভাবি, তাই আমি বললাম যে আমি কি তোমার বাড়ির লোক? তো বলছে আপনি আমার বাড়ির লোক না, কিন্তু আমার তো মনের লোক। আমি বলছি তোমার মাথায় সমস্যা হয়ে গেছে। তো বলছে তুমি কি আমার ইগনোর করতেছো? তুমি কি আমাকে জানো যে আমার প্রতিদিন কত মেয়ে, মানে আমার কত ছেলে আমাকে মানে পছন্দ করে, প্রপোজ করে? তা আমি বললাম যেটা সস্তা জিনিস সবাই খায়, সেটা মিহি খায় না। হ্যাঁ, আমি বলছি যেটা সস্তা জিনিস সেটা সবাই খায়, কিন্তু মিহি খায় না। তারপরে ওই যে কি ইমু আছে না, মুখ বাঁকা, ওগুলা দিয়ে আমার ব্লগ দিয়ে দিচ্ছে দেখি। আচ্ছা, মোট সীমান্ত তো, আচ্ছা এইভাবে কখনো বইলা হয় যে একজন একটা ক্লাস ভালো নাই দেখে ভালো লাগছে বলে দিচ্ছে, এটা কোনো হয়? এগুলো অর্থ হয়। মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিমি। সীমানা আছে দুইটা জিনিস, একটা স্থল সীমা, একটা হচ্ছে উপকূলীয় সীমা। স্থল সীমা হচ্ছে 4400, আচ্ছা 4427, 4427 কিমি, আর উপকূল হচ্ছে 711 কিমি। যদি না থাকে দেবো 16। তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিমি। মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিমি। সীমানা দুইটা জিনিস হবে, স্থল সীমা 4427, উপকূল হচ্ছে 711। উপকূল হলো সমুদ্র, সমুদ্র বা নদী আর কি, সমুদ্র যেমন বঙ্গোপসাগর এই পাঁচটা। তাহলে স্থল সীমা 4427, উপকূল কত? 711। আচ্ছা এবার লিখবো আমরা স্থল সীমা আছে কয়টা দেশের সাথে? দুইটা দেশ। কয়টা দেশের সাথে? দুইটা দেশ, একটা হচ্ছে ভারত, একটা দেশ হচ্ছে মিয়ানমার। আচ্ছা এরপরে ভারতের সাথে সীমানা আছে 4156 কিমি। মিয়ানমার আর মায়ানমার একই জিনিস, যে লাও হে কদু, 3715 কিমি। আর এটা হচ্ছে 271 কিমি অথবা 280 কিমি অথবা 283 কিমি। এখন প্রশ্ন হলো ভাই, যদি তিনটাই থাকে তাহলে আমরা কি করব? এই যে 4156 কিমি, এটা হচ্ছে বিজিবির রিপোর্ট, কি বলেন? আর এটা হচ্ছে ভূগোল বই। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হলো 4156। গল্প করলে তো হবে না। আচ্ছা মোট স্থল সীমা হচ্ছে 5138, তার মধ্যে মোট সীমানা হচ্ছে 5138, তার মধ্যে স্থল সীমা হচ্ছে 4427 আর উপকূল হচ্ছে 711। উপকূল কত? 711। তার সাথে ভারতের সাথে আছে 4156 আর মিয়ানমারের সাথে আছে 271, 280 অথবা 283, 271, 280 অথবা 283। ওই আল্লাহ, এরা যে অনলাইনে কাজ করতে গেলে ভুলে গেছি, তাকাই না দিকে। আচ্ছা তোমাদের দিকে তাকাইতেছি, দেখো ভারতের সাথে 4156, এটা যদি না থাকে তাহলে দেবো 3715। এখানে 271 না থাকলে দেবো 280, না থাকলে দেবো 283। যে কোনো একটা অপশন থাকবে। অনেকে প্রশ্ন থাকতে পারে যদি তিনটাই থাকে তাহলে একটা দিয়েছে উইকিপিডিয়া, একটা দিয়েছে গুগল বই, আর একটা দিয়েছে বিজিবি। তাহলে আমাকে একটু বলো তিনটা রিপোর্টই সঠিক কিনা? বিজিবি কি আমার তোমার সংস্থা, বাংলাদেশের সীমান্ত সংস্থা। গুগল বই কি আমি বানাইছি, সরকারের বোর্ড বই এটা। আবার উইকিপিডিয়া দক্ষিণ এশিয়ার জ্ঞান কোষ।
তাহলে রিপোর্ট অনুযায়ী যে কোনো একটা থাকবে, আর নাহলে রিপোর্টের কথা উল্লেখ থাকবে। ঠিক আছে, এই জন্য যে কোনো একটা পারলে পাবো। তাহলে আমরা কি এগুলো লিখতে পেরেছি? ওকে, দুটো লিখে। আচ্ছা, আমরা ছিটমহল ইনক্লেভ, দ্রুত একটু লিখবেন। ছিটমহল বা ইনক্লেভ, একটু কথা বলবো না। ছিটমহল বা ইনক্লেভ। আচ্ছা, ছিটমহল বা ইনক্লেভ আসলে কি? ছিটমহল হলো কোন দেশের বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড, জনপদ বা জায়গা অন্য কোনো স্বাধীন দেশের ভিতরে থাকলে তাকে বলে ছিটমহল। তাহলে দেখেন এরকম, এটা হচ্ছে একটা দেশ, এই দেশের একটা অংশ হঠাৎ করে ওই দেশের ভিতরে পড়ছে, ওই বাউন্ডারি পরে পড়েছে, তাহলে ওই জায়গাটুকু হচ্ছে ছিটমহল। ছিটমহল মানে বিচ্ছিন্ন ভূখণ্ড। কি ভূখণ্ড? কিন্তু ভূখণ্ড এক দেশের, আর মালিকানা পাবে আরেক দেশ, এক দেশের ভিতর থাকবে আরেক, তাহলে এরকম ছিটমহল মানে বিচ্ছিন্ন ভূখণ্ড, ইনক্লেভ। মোট বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ লাগবে না কেন? বাংলাদেশ ও ভারতের মধ্য মোট ছিটমহল ছিল। কেন গতবারও তো ঢাকা ইউনিভার্সিটি ছিটমহল নিয়ে প্রশ্ন হয়েছে। ছিটমহল চুক্তি প্রথম কবে হয়েছে? হয়েছে না? যে কোনো বিষয় তুলে দিলে আপনাকে কে বলেছে? আপনি কখনো গেছেন বাতিঘর কোথায় অবস্থিত? কক্সবাজারের বাতিঘর, যা দেখবেন বাতির কোনো ছোঁয়াও নাই। আমাদের এলাকায় ডিপ বা শ্যালো মেশিনের ঘর আছে না? ওইরকম খালি ঘর আছে, ওর উপরে আগে পিলার বিশাল বড় টাওয়ার ছিল, যে টাওয়ার আছে না গ্রামীণ ফোনে এসে টাওয়ার করে না, টাওয়ার ছিল, তার উপর বাতি লাগানো ছিল। এখন কিচ্ছু নাই, কিন্তু প্রশ্ন উঠে গেছে। প্রশ্ন তো আপনার থাকবেই যে বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল কতটি ছিল? আছে এটা বলবে না, ছিল বলবে। ছিল হচ্ছে 162টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল ছিল কতটি? 162টি। ভারত মালিকানাধীন ভারত মালিকানাধীন 111টি ছিটমহল বাংলাদেশের 4টি জেলাতে ছিল। ভারত মালিকানাধীন বাংলাদেশের 111টি ছিটমহল 4টি জেলাতে ছিল। ভারত মালিকানাধীন 111টি ছিটমহল বাংলাদেশের 4টি জেলাতে ছিল। আমরা একটা টেকনিকে পড়ি, কালা পানি। কি পানি? কালা পানি। কাতে কুড়িগ্রাম, কুড়িগ্রামে ছিল 12টি। লাতে লালমনিরহাট ছিল 59টি। পাতে পঞ্চগড় 36টি। নীলফামারীতে ছিল 4টি। নীলফামারীতে ছিল কয়টি? 4টি। তাহলে কুড়িগ্রামে ছিল 12টি, লালমনিরহাট ছিল 59টি, পঞ্চগড়ে ছিল 36টি, নীলফামারীতে ছিল 4টি। পঞ্চগড় কুড়িগ্রামে 12, নীলফামারী হচ্ছে লালমনিরহাটে 59, পঞ্চগড়ে 36, নীলফামারীতে 12। টোটাল ছিটমহল কতটা? 111টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ছিটমহল ছিল 162টি। ভারত মালিকানাধীন 111টি ছিটমহল ছিল 4টি জেলাতে। ভারত মালিকানাধীন ছিটমহল ছিল 4টি জেলাতে। এবার লিখব বাংলাদেশ মালিকানাধীন ছিটমহল ছিল ভারতের 2টি। বাংলাদেশ মালিকানাধীন ছিটমহল ছিল ভারতের 2টি জেলায়। 1 কুচবিহার 47টি। 2 নম্বর জলপাইগুড়িতে ছিল 4টি।
বাংলাদেশের মালিকানাধীন ছিটমহল ছিল ভারতের 2টি জেলায়, কুচবিহারের 47টি, জলপাইগুড়িতে 4টি। কুচবিহারের 47টি, জলপাইগুড়িতে 4টি। ঠিক আছে, কুচবিহারের 47টি, জলপাইগুড়িতে কয়টি? 4টি। ঠিক আছে, নিচে একটু লিখবেন। প্রথম ছিটমহল চুক্তি হয় 1974 সালে। প্রথম ছিটমহল চুক্তি হয় 1974 সালে। প্রথম ছিটমহল চুক্তি হয় 1974 সালে। প্রথম ছিটমহল চুক্তি হয় কবে? নাম ছিল ইন্দিরা মুজিব চুক্তি। চুক্তির নাম কি ছিল? ইন্দিরা মুজিব চুক্তি। ইন্দিরা মুজিব চুক্তি। ইন্দিরা মুজিব চুক্তি 2015 সালের 1 আগস্ট, 2015 সালের 1 আগস্ট, 2015 সালের 1 আগস্ট উভয় দেশের ছিটমহল বিনিময় করা হয়। আচ্ছা, আমি আর 10 মিনিট পরে সমস্যা আছে? তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ছিটমহল, এটা এই উভয় দেশের ছিটমহল বিনিময় করা হয় 2015 সালের 1 আগস্ট। উভয় দেশের ছিটমহল বিনিময় করা হয় 1 আগস্ট। উভয় দেশের ছিটমহল বিনিময় করা হয় 1 আগস্ট। অর্থাৎ ভারতের 111টি ছিটমহল বাংলাদেশ লাভ করে, আর বাংলাদেশের 51টি ছিটমহল ভারত লাভ করে। কারণ ওই যে 111টি ছিটমহল, এটা বাংলাদেশের ভিতরে ছিল, তাই এগুলো বাংলাদেশ লাভ করেছে। আর বাংলাদেশের যে 51টি ছিটমহল, সেটা ভারতের মধ্যে ছিল, তাই আমরা সেটা ভারতকে দিয়ে দিয়েছি। লাভ কি হলো? তাহলে সীমান্ত যারা ভারতের ছিটমহলবাসী আমাদের দেশে থাকতো, তারা কি আমাদের দেশের নাগরিক? না। তাহলে তারা তাদের সবকিছু থেকে বঞ্চিত হতো। নাগরিক না হলে কোনো সুযোগ সুবিধা পাবে? চাকরি করতে পারবে, এ করতে পারবে, কোনো সুযোগ পাবে? 111টা জায়গা আমরা পেয়েছি, 111টা, আর ওরা পেয়েছে 51টা। হ্যাঁ, আমরা লাভ করছি। আমার বাড়ির জয়পুরহাট কোন নাম করে? দেখছো, আমি কেমনে জানলাম? আমার নানির বাসা জয়পুরহাট, কালাই বাসা, পুনুট কালাই ছিল, পুনুটে বাসা। আমার বাসা কোথায় জানো? পুনুটের অপোজিটে, সেটা হচ্ছে বগুড়ার হচ্ছে শিবগঞ্জে, মহস্থান, শিবগঞ্জ। মহস্থানের নাম শুনেন নাই তো না ওখানে? আচ্ছা, 11টি, তাহলে 111টি ছিটমহল বর্তমান পেয়েছে কে? বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের আয়তন ছিল 1,47,570, সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,47,610। কত হয়েছে? এই ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের আয়তন কত হয়েছে? 1,47,570 কিলোমিটার বর্গ কিলোমিটার থেকে বর্তমান হয়েছে কত? 1,47,610। এটা এখনো গ্যাজেট আকারে প্রকাশ হয়নি, বিধায় অনেক বই লেখা থাকে আগেরটাই। কারণ রাষ্ট্রের সীমানা চেঞ্জ হতে গেলে সংবিধান গ্যাজেট লাগবে। কেননা সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রের সীমানা হবে কি কি? পূর্বে যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেই অংশটুকুই বাংলাদেশের সীমানা বলে গণ্য হইবে। তাহলে এই যদি 40 কিলোমিটার যোগ করে 610 করতে চায়, ওই অনুচ্ছেদের পরিবর্তন ঘটাতে হবে। কি করতে হবে? তাহলে সংবিধান কি সংশোধন হয়েছে? হয় নাই, গ্যাজেট হয়নি, বা আইন করে নাই, গ্যাজেট হয়নি। আচ্ছা, আমাদের ছিটমহল আমরা তাহলে বললাম ওটা মোটামুটি 162টা। আচ্ছা, আমরা এরপরে একটু 2টা লাইন আমরা একটু লিখবো। সমুদ্র উপকূল আছে না? সমুদ্র আইন হয় 1962 সালে। কত সালে? ও 62 বলছি, 82 সালে। ওর জন্য আমি বলছি আবেগে। সমুদ্র আইন হয়েছে 1982 সালে। আইনের নাম হচ্ছে আনক্লোজ। এটা জাতিসংঘের একটা আইন। আইনের নাম ছিল কি? আনক্লোজ। ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি। আনক্লোজ। আনক্লোজ। আচ্ছা, তোমরা যারা মেডিকেলের জন্য বা যে ইয়ার জন্য, নার্সিং এর জন্য পড়তেছো, আমার একটা বই বের হয়েছে, জিকে ট্যালেন্ট হান্ট, সাম্প্রতিক আছে, এবং 1500 মডেল টেস্ট আছে কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন
এতটাই স্মার্ট, এই যে এখন পর্যন্ত যে সাম্প্রতিক গুলো ঘটছে না সবগুলো মডেল টেস্ট আকারে আছে 600 কোশ্চেন। আর ঢাবি, বিসিএস, নন ক্যাডার এবং অন্যান্য চাকরির যে সবচেয়ে 1000, আমার কাছে 10,000 প্রশ্ন ছিল, সেখান থেকে বাছাই করে সবচেয়ে ভ্যালুয়েবল প্রশ্নগুলো আমরা অ্যাড করেছি। তো আপনারা এই যে এখানে খোঁজ দিবেন, আমি 2বার ছাপাইছিলাম, শেষ হয়ে গেছে। আজকে আবার নতুন বই আসবে কারেকশন সহ। তাহলে আজকে আপনারা নতুন বই আসবে সন্ধ্যায়, ওটা আজকে না পেলে কালকে পাবেন। আপনারা 2টা জিনিস, প্রাইস হচ্ছে 120 টাকা। আমি বলি আপনারা 2টা জিনিস সলভ করবেন, যারা মেডিকেল আর ডেন্টালের, সে সাম্প্রতিকটা লাস্টের হচ্ছে 1500 প্রশ্ন আছে না, সে যে বাংলাদেশ আন্তর্জাতিক অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 50টা, এটা সলভ করবেন। আর আমরা কি করব? আর এরপরে 15 তারিখের পরে আরেকটা বই আসবে, মিহির জিকে ফাইনাল সাজেশন। ওই সাজেশনটা মেডিকেলের স্টুডেন্ট যারা আছেন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, ওটা ফার্স্ট টু লাস্ট সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং বিগত বছরের প্রশ্ন শেষে দেওয়া আছে লাইন বাই লাইন, মিহির জিকে ফাইনাল সাজেশন। বাংলাদেশে সাধারণ জ্ঞানের অনেক ভালো ভালো বই আছে, কিন্তু সাজেশন ভালো একটাও নাই। এই জন্য আমি 10 বছর ধরে একটা সাজেশনই বের করি। গত বছরও 9,000 10,000 কপি চলে গেছে। আমার জিকে ট্যালেন্ট হান্ট কিন্তু 2,500 3,000 গেছে। এখন আমাদের কোন বই বেরিয়েছে? এখন আপনি হচ্ছে জিকে ট্যালেন্ট হান্টের সাম্প্রতিকটা আর ওই মডেল টেস্টটা পড়েন, কারণ সাজেশনে তো আর ওগুলো থাকবে না। সাজেশন খালি এভারেজ কথা থাকবে, মানে সব ওভারঅল সাজেশন মানে কথাগুলো থাকবে। মডেল টেস্ট ওগুলো তো আর দেওয়া থাকবে না। ওই বইটা কি এখান থেকে কেউ পাবে? না, কারণ আপনি হচ্ছে নিচে লাইব্রেরিগুলোতে পাবেন। পাই না, যে কোনো পোস্ট জায়গায়। করছে এখন। আচ্ছা, কালকে আসবে ওটা, কালকে আসবে জিকে ট্যালেন্ট হান্ট, মানে 3য় ছাপা চলতেছে, 3rd এডিশন চলতেছে কারেকশন সহ। মেডিকেল নার্সিং এর জন্য কোনটা? মেডিকেল নার্সিং এর জন্য আপনি প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন হচ্ছে জিকে ট্যালেন্ট হান্ট থেকে, আর সাম্প্রতিকটাও একটু দেখবেন ওই জিকে ট্যালেন্ট হান্ট থেকে, আর ফাইনাল সাজেশন থেকে বেসিক দেখবেন। একবারে ছোট করে দেওয়া আছে, ধরেন এই যে আমি এগুলো পড়াচ্ছি না আপনার, সেই জিনিসগুলো দেওয়া আছে, এবং যেগুলোর মধ্যে এগুলোর মধ্যে আমার স্টার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। যেমন সমুদ্র আইন দেখবেন স্টার দেওয়া আছে, কারণ কি সমুদ্র আইন প্রিলিতে আসছে, ঢাবিতে আসছে, আমার মেডিকেল যে কোনো সময় আসতে পারে। গতবারে মেডিকেলের আমি আপনাদের দাগায় দিছিলাম যে আমার ওই জিকে ফাইনাল সাজেশন থেকে 8টা কোশ্চেন আসছিল হুবহু, 8টা কোশ্চেন আসছিল। তার মধ্যে একটা কোশ্চেন ছিল অনেক সহজ, কি যেন কোশ্চেন, ওই বই অত সহজ কোশ্চেন থাকে না। যেমন ধরেন এই টাইপের কোশ্চেন যদি হয়, বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি, তাহলে আম গাছ, এটা দু একটা সহজ কোশ্চেন থাকে না, কিন্তু 8টা কোশ্চেন হুবহু আসছিল। গতবার আমি পেজে এরকম শেয়ার দিয়েছিলাম, এখনো আমার ওই লিঙ্কে শেয়ার আছে, আপনি যদি দেখতে পারেন মিহির জিকে পেজে ঢুকবেন, ঢুকে দেখবেন গত বছরের যাবেন 19 সালের সাথে, যা দেখবেন ওই পৃষ্ঠা সহ এরকম পাশে লেখা আছে পেজ নাম্বার এত, এরকম লাল করে দেওয়া আছে ওই প্রশ্নগুলো, সাথে আপনি মেডিকেলের প্রশ্ন বের করবেন, করে দেখবেন যে ঠিক আছে কিনা। কারণ আমার একটা ফেসবুকে ফলোয়ার আছে 3,500 4,000, ফ্রেন্ড আছে 5,000, 9,000 10,000 মানুষ। আমি ওখানে একটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আবার এত ক্লাস নেই, এত মানুষ আমাকে চিনে, মিথ্যা একটা জিনিস দিতে পারবো? আপনার কাছে বই আছে না, আপনি দেখবেন অনেক ছেলে পেলে কিন্তু দুষ্ট আছে, বই বাইরে দেখে আছে, ভাই যে দাগায় দেখাইছে, দেখি মেডিকেল কোশ্চেন মিলে কিনা, এলো দেখে দেখে কিন্তু এরকম ইনবক্স করবে যে ভাই এরকম করতো, শুধু ভুল ভাল দেখি। ভাই আপনিও মিথ্যা কথা বলেন, আপনার তো আমি ভাই সেই মনে করে, এটা তো দেওয়ার সুযোগ নেই। তাদের 8টা কোশ্চেন আমি মনে করি অনেক কিছু ফাইনাল সাজেশনতে আসছে। আর 8টা কোশ্চেন পারলে আপনি 1টা 2টা কোশ্চেন এমনিও পারার কথা, ওই সাজেশন এত বড় কিছু করছেন। তো এখন জিকে ট্যালেন্ট হান্টটা পড়েন, এই যে খালি প্র্যাকটিস গুলো পড়েন, 1500 কোশ্চেন করবেন, আর কিচ্ছু লাগবে না। সাজেশনটা যেভাবেই হোক, কষ্ট করে হোক, মেডিকেলের জন্য বা ভার্সিটির জন্য সাজেশন করবেন। একই সাথে ডি ইউনিটে দেওয়া যাবে ঢাকা ইউনিভার্সিটি, এবং বিউপি টুবি সবগুলো দেওয়া যাবে, আর কিচ্ছু পড়া লাগবে না। এমন ভাবে কাজগুলো করা আছে, মানে আপনাকে খেতে হবে, হয় সেটা বিগতের মধ্যে প্রশ্ন কোনো আকারে দিয়ে রাখছি, নাহলে টপিক আকারে দিয়ে রাখছি, মানে দিয়েছি আর কি তথ্য মোটামুটি সবকিছু ছোট করে। আচ্ছা দেখেন, সমুদ্র আইন হয়েছে 82 সালে। আচ্ছা, এই সমুদ্র আইন অনুযায়ী সমুদ্র তীরবর্তী দেশগুলো 3টা অংশ পায়। কয়টা অংশ পায় গুরুত্বপূর্ণ? 3টা। বলেন কয়টা অংশ পায়? 1 নাম্বার রাজনৈতিক সমুদ্র সীমা, সমুদ্র সীমা। আরেকটা কথা বলি, আমার ওই বইয়ের নিচে দেখেন একটা গ্রুপের নাম আছে, মিহির জিকে ফ্রি এক্সাম ব্যাচ। প্রতি 2 দিন পর পর সাম্প্রতিক পরীক্ষা হচ্ছে। এই যে যেমন গতকালকে 50টা কোশ্চেন পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে অ্যাটেন্ড করেছে 1600 স্টুডেন্ট ওই পেজ থেকে। তার আগে আমরা অ্যাটেন্ড করতে পারবো না? হ্যাঁ সবাই, ওটা তো সবাই করতে পারে। প্রতি আমি তো ওগুলো স্টুডেন্টদের বলি না, এখানে লিখে দেন বইটার নাম আর আইডি নাম্বার। না যে মিহির জিকে ফ্রি এক্সাম ব্যাচ, মিহির জিকে ফ্রি এক্সাম ব্যাচ। আচ্ছা, এই মিহির জিকে ফ্রি এক্সাম ব্যাচ, এটাতে প্রতি সপ্তাহে 4টা করে পরীক্ষা হয় অনলাইনে, মানে গুগল ডক্স, আপনি ঢুকবেন 10 মিনিটে দিবেন, সাবমিট করবেন, আমরা ওখানে আপনি সহজে উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ আমার স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কেমন আছেন স্যার?
জি স্যার, আমি গেছিলাম একদিন, গিয়া ওকে সুন্দর করে সব সিলেবাস বুঝাই দিছি, বিউপি প্রস্তুতির জন্য বইয়ের পড়া দিয়ে আসছি, দিয়া বলছে এই পড়াটা শেষ হলে আমাকে বলবা, আমি আসবো আবার। বলছে স্যার আমি 2 দিন সময় নিই, আপনাকে আবার ফোন দিব স্যার। এই। জি স্যার, আপনি বলছেন স্যার, অবশ্যই আমি গুরুত্ব দিয়ে দেখবো, আর ওনারা অনেক ভালো মানুষ স্যার। জি, কবে? স্যার কাল পরশু যে কোনো একদিন, মানে বা বুধবারে দিতে পারেন। আপনি সুবিধা মতো দেন, সমস্যা নেই, আমার সমস্যা নেই। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু মনোযোগ দেন। হ্যাঁ, যেটা জিকে ট্যালেন্ট হান্ট হচ্ছে এটা, আর ওটা হচ্ছে ফাইনাল মিউজিক। ওটা তো অনেক আগের বই ভাই, 17 সালের বই নয়, আপনার গ্রুপের কথা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, good. আচ্ছা আচ্ছা, রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। একটু আমরা মনোযোগ দিয়ে শুনি প্লিজ একটু। 12 নটিক্যাল মাইল আমরা বলেছি রাজনৈতিক সমুদ্র সীমা। যে কোনো দেশের, এই যে কোনো দেশের সমুদ্রটা পরিমাপ করার একককে বলে নটিক্যাল মাইল। আমরা কি বলছি? যেমন তরল পদার্থ পরিমাপের একককে বলে লিটার, তারপর হচ্ছে বিদ্যুতের একককে পরিমাপের বলি কিলোওয়াট, তেমনি সমুদ্র পরিমাপের এককে কি বলা হয়? নটিক্যাল মাইল। কি বলা হয়? নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল অথবা 22 কিমি সামথিং, 22 কিমি। তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল অথবা 22 কিমি। এরকম অনেক বৈষম্যের শিক্ষা হলো নাকি? কেন ভাই? 2 নাম্বার, অর্থনৈতিক সমুদ্র সীমা। আচ্ছা, অর্থনৈতিক সমুদ্র সীমা দেখেন, সেটাকে ইংরেজিতে বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর হচ্ছে এক্সক্লুসিভ টেরিটরি জোন বলা হয় রাজনৈতিককে। 200 নটিক্যাল মাইল অথবা 370 কিমি। 200 নটিক্যাল মাইল অথবা 370 কিলোমিটার। তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল অথবা 22 কিমি। আচ্ছা, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল অথবা 370 কিমি। 200 নটিক্যাল মাইল অথবা 370 কিমি। ঠিক আছে? ওকে, এরপরে আমরা দিব 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে মহীসোপান। মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। যে কোনো দেশ সমুদ্র আইন অনুযায়ী পায় 350। আবার বলতেছি, যে কোনো দেশ সমুদ্র আইন অনুযায়ী পায় 350। বাংলাদেশ একটু বেশি ছিল, এই জন্য বাংলাদেশ একটু অগভীর অঞ্চল বেশি ছিল, তাই বাংলাদেশ পেয়েছে 354। অর্থাৎ মহীসোপান হলো সমুদ্রের অগভীর অঞ্চল বা ঢালু অঞ্চল। সমুদ্রের অগভীর বা ঢালু অঞ্চল পর্যন্ত সীমাকে বলা হয় মহীসোপান। আর যেটা গভীর অংশ ওটা তো বলে গভীর সমুদ্র। তাহলে প্রথম সমুদ্রের কাছের অংশ রাজনৈতিক, তারপরের অংশ অর্থনৈতিক, তারপরের অংশ মহীসোপান। তাহলে মহীসোপান রাজনৈতিক কত? 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল, মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল কি? এটাকে বললাম সমুদ্র পরিমাপের একক। সমুদ্র পরিমাপের একক কি? নটিক্যাল মাইল। তাহলে 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিমি। তাহলে নটিক্যাল মাইলকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিমি। মহীসোপান বললাম সমুদ্রের অগভীর বা ঢালু অংশ। অগভীর বা কি অংশ? ঢালু অংশকে বলা হয় মহীসোপান। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। কি বলা হয়? কন্টিনেন্টাল শেলফ। আচ্ছা, তাহলে 1 নটিক্যাল মাইল সমান 1.853। আচ্ছা, এবার নিচে আমরা একটু লিখবো। আমরা আজকে সমুদ্র সীমা এগুলো ভৌগোলিক করাবো সম্পদ সম্পদে। 2012 সালের 14 মার্চ বাংলাদেশ